ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। কত স্মৃতি আছে এই ভার্সিটি নিয়ে, কত বন্ধু ছিল, কত প্রাণপ্রিয় স্যারেরা ছিল এক সময়। আজ কোনো বন্ধু নেই, সবাই যে যার মতো কাজে ব্যস্ত। অবশ্য আজ আমিও ভার্সিটি কোনো কাজে আসিনি, আমার বোনকে নিয়ে যেতে এসেছি। আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই, আমি শাকিল। 2 দিন হলো দেশে আসলাম। ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তাই নুসরাতকে নিয়ে যাওয়ার বাহানায় একটু ঘুরতে আসা। বাকি পরিচয় না হয় পরে জানা যাবে। বাইরে বসে আছি, ঠিক সে সময় একটা মেয়ে সামনে এসে পাগলামি শুরু করে দিল। পাগলামি বলার কারণও আছে, আপনারা নিজেরাই দেখেন। মেয়েটির সামনে এসেই বলা শুরু করলো, ওই রংবাজ, এখানে বসে কি করিস? আমাকে বলছেন? তুই ছাড়া কি এখানে কেউ রংবাজি করছে? রংবাজ মানে? ভার্সিটির সামনে এত সুন্দর একটা ছেলে বসে আছে, মানে তো বোঝা খুব সহজ। আপনি তুই করে বলছেন কেন? আর এখানে আমি আমার কাজে এসেছি, আপনার সমস্যা কি? তোদের কাজকে খুব ভালো করে জানি। মানে? ও, এখন তো কিছু জানিস না, মেয়েদের সাথে ফ্লার্ট করার সময় তো সব কিছু জানিস। ফ্লার্ট মানে? ওরে বাবু, এখন তো কিছুই জানবি না। এখানে বসে আছিসই তো মেয়েদের সাথে ফ্লার্ট করতে। করলেও আপনার কি? আমার কি মানে, তোদের মতো লুচ্চাদের খুব ভালো করে চেনা আছে। এবার আর শান্ত থাকতে পারলাম না। ও হ্যালো, অনেক বলেছেন ঠিক করে কথা বলার মেয়ে দেখে আপনি না। আমি আপনার মতো খারাপ মাইন্ড নিয়ে ঘুরি না কে। এখানে এসেছি আমার বোনকে নিতে, ঠিক করে কথা বলা শিখুন। আবার অজুহাত দেখানো হচ্ছে না তুই? ঠিক তখনই এখানে আরেকটা মেয়ে এসে উপস্থিত। আরে, এই মেয়েটাকে তো আমি চিনি, এটা নুসরাতের বান্ধবী, নাম মনে হয় সুলতানা। এসে আমাকে দেখে, আরে শাকিল ভাইয়া যে, তুমি এখানে? নুসরাতকে নিতে এসেছি। কেমন আছো তুমি? এই তো ভাইয়া, ভালো। এর মাঝেই নুসরাত এসে হাজির। আরে ভাইয়া, তুই এখানে? বাসায় ভালো লাগছিল না, তাই তোকে নিতে এসেছি। ও, ভালো করেছিস। কি রে নুসরাত, এটা তোর ভাই? ভাইয়া, এ হচ্ছে আমার ফ্রেন্ড সামিয়া। অনেক ভালো মেয়ে। ও, মেয়েটির নাম তাহলে সামিয়া। আসলে ভাইয়া, নুসরাত, তুই এখানে দাঁড়া, আমি বাইক নিয়ে আসি। ভাইয়া, বাইক কেন? গাড়ি আনলি না কেন? আমার বাইকে ভয় লাগে। চুপ পেতনি, গেলে যাবি, না হয় আমি চলে যাব। আচ্ছা, তুই আন, আমি এখানে আছি। আমি ওখান থেকে চলে আসতেই, ওই দোস্ত, তোর ভাইয়ের সাথে একটা ঝামেলা হয়ে গেছে। মানে? সামিয়া তারপর সব বলল। তুই আর কোনো ছেলে পাস নাই? ভাইয়াকে রংবাজ বলতে গেলি কেন? আমি আসলে একটু মজা করতে চাইছিলাম। হারামি, তুই মজাটা ভাইয়ার সাথে করতে গেলি কেন? ভাইয়া কোনো মেয়ের সাথে ভালো করে কথা বলে না, আর তুই কি না ভাইয়াকে রংবাজ বলেছিস? আমি কি জানতাম নাকি ওটা তোর ভাই? আচ্ছা দাঁড়া, ভাইয়াকে বলি। প্লিজ দোস্ত, একটু মিটমাট করে দে। এর মাঝে আমি ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। ভাইয়া, সামিয়া নাকি তোকে উল্টাপাল্টা বলেছে? অনেক জ্ঞান দিয়েছে আমাকে। ওর দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা নিচের দিকে তাকিয়ে। আসলে ভাইয়া, ও বুঝতে পারিনি, তুমি ওর কথায় কিছু মনে করো না। মানে? ভাইয়া, এবারের মতো মাফ করে দাও প্লিজ। কিন্তু এর পরের বার থেকে কারো ব্যাপারে না জেনে কিছু বলবে না। ভাইয়া। নুসরাত চল। তারপর নুসরাতকে নিয়ে রওনা দিলাম। ভাইয়া, বাইক কিন্তু বেশি স্পিডে চালাবি না। ওকে। এরপর ওর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ভেতর, তুমি মনে হয় ক্লান্ত, যাও আগে ফ্রেশ হয়ে নাও। ঠিক বলেছ। আপনাদের মিমের পরিচয়টা দিয়ে দিই। মিম হলো আমার আব্বুর বন্ধু প্লাস ব্যবসায়ী পার্টনারের মেয়ে। অনেক ভালো একটা মেয়ে, ভালো বলতে খুব ভালো।
আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। বাকিটা গল্পে জানা হবে। এরপর রুমে এসে শাওয়ার নিলাম। তারপর রেডি হয়ে শুতেই নুসরাত এসে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল। খাওয়ার টেবিলে গিয়ে দেখলাম সবাই বসেছে। আব্বুও চলে এসেছে অফিস থেকে, মিমও বসেছে। আব্বু, আজ তাড়াতাড়ি চলে আসলে যে? এমনি। তোর পোস্টিংয়ের কি খবর? এই তো কয়েকদিন পর। কিসের পোস্টিং শুনতে থাকেন, বুঝতে পারবেন। তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমানোর পর নুসরাত এসে ডাককে নিচে নিয়ে গেল। নিচে যেতেই আম্মু বলল, সে কি মিম, এখন চলে যাবে কেন? না, এমনি। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। হুম। তারপর রেডি হয়ে মিমকে নিয়ে বের হলাম বাসার বাইরে। বাইরে এসে যখনই গ্যারেজে যাব তখন ওই, কোথায় যাও? গ্যারেজে যাচ্ছি গাড়ি বের করতে। গাড়ি লাগবে না? তো কি হেঁটে যাবে নাকি? না, তোমার বাইক আছে না? আছে, কিন্তু তুমি বোরকা নিয়ে বাইকে চড়তে পারবে? খুব পারবো। তারপর আর কি, মিমকে বাইকে নিয়ে রওনা দিলাম। বুঝলাম না হঠাৎ বাইক কেন, তবে আমার থেকে যথেষ্ট দূরত্ব রেখে বসছে। আগেই বলেছিলাম অনেক ভালো মেয়ে। রাস্তার মাঝে, মিম তোমার হঠাৎ বাইকে চড়ার শখ হলো কেন? এমনি। ও, তোমার পড়াশোনা কত দূর এখন? অনার্স 3য় বর্ষ। ও, এরপর ওদের বাসার সামনে চলে আসলাম। ওকে নামিয়ে দিয়ে ফিরতে যাব ঠিক তখনই। আরে, একই চলে যাচ্ছ কেন? ভিতরে আসো। এখন না, পরে আসবো। তা কেমনি হয়? আসো, ভিতরে আসো। আজ আসতে পারবো না, পরে আসবো আর একদিন। ওকে, সাবধানে যেও। তারপর ওদের ওখান থেকে আড্ডা দিতে চলে গেলাম। আড্ডা দেওয়ার পর বাসায় চলে গেলাম। এর পরের দিন আবার ভার্সিটি চলে গেলাম। সামি আমাকে দেখেই, আরে ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আজও কি নুসরাতকে নিতে এসেছেন? সাথে আর একটা উদ্দেশ্য আছে। ও, তাই নাকি? কি উদ্দেশ্য? পরে বলবো। আজ অন্য একটা উদ্দেশ্যে এসেছি। মানে সামিয়াকে দেখতে আসলে কাল প্রথম দেখাই ওকে ভালো লেগে যায়। দেখি জল কতটুকু গড়ায়। এভাবেই চলতে লাগলো আমার দিনকাল। এই কয়েকদিনে সামিয়া মেয়েটার প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়েছি। প্রতিদিনই নুসরাতকে আনার নামে ভার্সিটি যাই, আর সামিয়ার সাথেও দেখা হয়ে যায়। আমার পোস্টিং হয়েছে, তবে সেটা কাউকে বলিনি। সবার জন্য সারপ্রাইজ হিসাবে থাকলো। আজ ভার্সিটির সামনে একটা পুলিশের গাড়ি এসে থামলো। তার থেকে নামলো ইউনিফর্ম পরা একজন পুলিশ অফিসার। একে আগে এলাকায় দেখা যায়নি। গাড়ি থেকে নেমে পুলিশ অফিসারটা ভার্সিটির ভেতরে যেতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়েছে। একা একজন পুলিশ ভার্সিটিতে কি কাজে আসতে পারে? ভেতরে যেতেই পুলিশ অফিসারটাকে একজন স্যার দেখলো। স্যারটির নামও পুলিশটার জানা আছে। ওনার নাম করিম স্যার। স্যার, আপনি এখানে কি কাজে এসেছেন? সব পরে জানতে পারবেন। আমাকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যান। সেটা কোন দিকে বলেন? আগে বলেন, আমি আপনাকে কোথায় যেন দেখেছি। দেখেছেন কিন্তু মনে নেই। আমি পরিচয় পরে বলবো। আগে প্লিজ আমার প্রিন্সিপালের রুমে নিয়ে যান। জি স্যার, চলেন। তারপর অফিসারটাকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যাওয়া হলো। প্রিন্সিপাল কারোর সাথে ফোনে কথা বলছিল। সাথে রুমে আরো কয়েকজন শিক্ষকও ছিলেন। অফিসার রুমে ঢুকতেই প্রিন্সিপালের প্রশ্ন, স্যার, আমাদের কলেজে কি কোনো কাজ ছিল? কাজ তো বটেই। তা কি কাজ? অফিসার রুমের সবার দিকে তাকায়। সবাই তাকিয়েছে। এদিকে আসেন বলছি। প্রিন্সিপাল যখন অফিসারের পাশে যায়, ঠিক তখনই পুলিশ অফিসারটা হ্যান্ডকাপ বের করে প্রিন্সিপালের হাতে পরিয়ে দেয়। কেউ হয়তো এটা হবে ভাবতেই পারেনি। একজন ভার্সিটির প্রিন্সিপালের হাতে হ্যান্ডকাপ কখনো মানায় না। প্রিন্সিপাল তো এটা দেখে অবাক প্লাস রেগে গেল। কে তুই, আর আমাকে হ্যান্ডকাপ পরাইছিস কেন? আমি কে সেটা তো দেখতেই পাচ্ছিস। অফিসারের এরকম কথায় সবাই আরো অবাক। প্রিন্সিপাল তখন হেসে বলল, তুই কি ভেবেছিস আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবি?
তাও একা? অনেক কিছুই করতে পারি আমি। ঠিক তখনই ভার্সিটি ভেতরে সাইরেন বাজাতে বাজাতে 10 থেকে 12টা পুলিশের গাড়ি ঢুকলো এবং সব গাড়ি থেকে পুলিশ নেমে প্রিন্সিপালের অফিসের দিকে যেতে লাগলো। সবাই এটা দেখে আরো বেশি অবাক হয়েছে। ভার্সিটি ভেতরে এত পুলিশ আসার কারণ কেউ বুঝতে পারছে না। অফিসার হাসতে হাসতে বলল, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। কি হলো স্যার, আপনি প্রিন্সিপাল স্যারকে অ্যারেস্ট করার কারণটা কি? সেটা পরেই জানতে পারবেন। তুই আমাকে কখনো আটকে রাখতে পারবি না। সেটা সময় বলে দেবে। এখন শ্বশুর বাড়ি চল। এরপর অফিসারটা প্রিন্সিপালকে বের করে গাড়ির দিকে নিয়ে যেতে থাকলো। এটা দেখে সবাই বেশ আশ্চর্য হলো। একজন ভার্সিটি প্রিন্সিপাল এমন কি করলো যার জন্য এতগুলো পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে? সবাই উৎসুক হয়ে দেখছে। অফিসার যখন ভার্সিটি গেটের সামনে চলে আসলো, ঠিক তখনই ভিড় থেকে কে একজন বলে উঠলো, ভাইয়া তুই এখানে? শাকিল ভাইয়া, তুমি এইভাবে? আর একটা মেয়ে পেছন থেকে বলল, ঠিক ধরেছেন। ওই পুলিশ অফিসারটা আমি কাউকে জানাইনি, কারণ সবাইকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। আর এখন দেখি এরা জেনে গেল। মেয়ে দুটা নুসরাত আর সুলতানা। আপনারা একে থানায় নিয়ে যান, আমি পরে আসছি। ওকে স্যার। তারপর ওকে ওদের হাতে দিয়ে আমি নুসরাত আর সুলতানাকে নিয়ে একপাশে গেলাম। ভাইয়া তুই? আমি ওকে থামিয়ে দিয়ে আমি বলি, বল। আসলে আমি পুলিশের আইজি পদে পোস্টিং পেয়েছি, কারণ বিসিএস এ আমি ভালো পজিশনে উত্তীর্ণ হই, তাই এই পোস্ট। বিসিএস মানে? তুই তো দেশে বাইরে ছিলি। আমি এসে দিয়ে গেছি। ও স্যার, একটা কথা ছিল। পিছনে ফিরে দেখি করিম স্যার। জি স্যার বলুন। আপনি শাকিল না আমার ছাত্র? জি স্যার। স্যারকে গিয়ে জড়িয়ে ধরলাম। আসলে আমার সফলতার পেছনে অনেক অবদান আছে স্যারের। তুই এত বড় হয়ে গেছিস এখন পুলিশে? সব স্যার আপনাদের দোয়া। আচ্ছা, তুই প্রিন্সিপালকে কেন অ্যারেস্ট করলি? ওনার মধ্যে কোনো খারাপ কিছু তো দেখিনি। স্যার উনি এখানে কতদিন হলো জয়েন হয়েছে? 5-6 মাস হবে। তার আগে কি আপনি ওনার বিষয়ে জানতেন? না, তবে এখনো ভালো করে চিনি না। স্যার উনি হলেন একজন বড় ড্রাগস ব্যবসায়ী। অনেক জায়গায় ইনি ড্রাগসের লেনদেন করেন, সাথে আরো অনেক আছে। কি বলিস? জি স্যার, উনি হলেন গোরা, তাই ওনাকে আগে অ্যারেস্ট করলাম। এবার বাকি সাথীদেরও অ্যারেস্ট করব। কোনোদিন মনে হয়নি যে উনি এরকম। জি স্যার, ওনার ভালো মানুষের মুখোশের পেছনে অনেক বড় শয়তান লুকিয়ে আছে। বুঝলাম। স্যার আজকে আসি, পরে কোনোদিন কথা হবে। নুসরাত, তুই বাড়ি চলে যা। চল, আমিও বাড়ি চলে যাব। এরপর ওখান থেকে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম, কিন্তু জানতাম না যে একজোড়া চোখ আমার পেছনে লেগে আছে। বাড়িতে এসে আর এক কাণ্ড। আমাকে এই অবস্থায় দেখে সবাই অবাক এবং খুশি। খুশি হবে নাই বা কেন? আব্বু আম্মু অনেক খুশি। যাই হোক, তারপর থানায় চলে গেলাম। নুসরাতকে নিয়ে থানায় গিয়ে কাজে লেগে গেলাম। ওই শয়তান থেকে তারপর সব সাথীদের কথা বের করে সবাইকে অ্যারেস্ট করলাম। অনেক কষ্টে কাজটা শেষ করলাম, তা না হয় বাদই দিলাম। এরপর আর কি পুলিশের জীবন। আজ নুসরাতের ভার্সিটি গেলাম, যেতেই দেখি সামিয়া বাইরে বসে আছে। সামিয়া কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? ওই মেয়ে, আমি তোমার থেকে বড়, এমন ভাবে কথা বলছো যেন তুমি আমার সমবয়সী। ভালোবাসায় কি বয়স হয়? কি বললে? বুঝলাম না। কিছু না। আচ্ছা, তুমি নিশ্চয়ই নুসরাতকে নিতে এসেছো। আচ্ছা, আমি ওকে ডেকে দিচ্ছি। এটা বলে ও নুসরাতের কাছে গেল। নুসরাত, তোর ভাইয়া এসেছে তোকে নিতে। ও আচ্ছা, তাহলে আমি যাই। আমিও আমাকে ভালোবাসি। তাহলে কই তোদের মিট করিয়ে দেব? তাহলে তো ভালোই। আচ্ছা, আমি ওকে বলছি কাল দেখা করতে। তারপর রাতটা কোনো মতে কাটালাম। পরের দিন সামিয়ার সাথে দেখা করব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে সামিয়ার বলা ঠিকানায় চলে গেলাম। কিন্তু আমার জন্য যে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে জানতাম না। গিয়ে দেখলাম এই তো আর একটু দূর আছে। তারপর ইরফান আমাদের একটা বাড়ির সামনে নিয়ে আসে। ওই যে ওইটা। আমি পিছন দিক থেকে যাওয়ায় মেয়েটা আমাকে দেখলো না, সাথে আরো একটা মেয়ে আছে। এই যে মেয়েরা, একটু হেসে দিয়ে। মেয়েটা আমার দিকে ফিরে তাকাতেই চোখ কপালে।
হয়তো কোনোদিন ভাবেনি এখানে দেখবে। আরে শাকিল, তুই এখানে? অবাক হচ্ছিস কেন? তোকে তো বললাম যে কোনোদিন আসতে পারি। ভালো করেছিস এসে। কনফিউজ হচ্ছেন তাই তো? আমি বলি, এটা আমার একজন ফ্রেন্ড, যদিও এফবিতে পরিচয়, তবু অনেক ভালো ফ্রেন্ড। নাম হলো ফারজানা। ওই ছেলেটা কে রে? তুইও শাকিলকে চিনিস? শাকিলকে চিনতে পারছিস? না তো। এটা তোর শত্রু। ওহো, তো মিস তুষি কেমন আছেন? মেয়েটার নাম তুষি ছিল আর আমাদের মধ্যে প্রায় ঝগড়া হতো, তাই শত্রু বলল। চুপ শালা, আমার নাম তুষি না, টুসি। ওই একটাই হলো। না, একটা না। তোরা আবার ঝগড়া শুরু করে দিয়েছিস? বাদ দে, ওই পাগলিটা পাগলিই থাকবে। এটা বলতেই তুষি আরও রেগে গেল। ওকে পাত্তা না দিয়ে রাকিবদের দিকে তাকালাম, দেখি দুজনেই হাবলার মতো তাকিয়ে আছে। বুঝতে পেরে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। শাকিল চল, বাসায় চল। তোর আব্বু মারবে না তো আবার? আব্বু মারার আগে আমি মারবো, চল বাসায়। তারপর সবাই ফারজানার বাসায় গেলাম। ওর বাসার সবার সাথে পরিচিত হলাম। মনে করেছিলাম একটু কষ্ট হবে, কিন্তু দেখলাম ওর বাসার সবাই ফ্রেন্ডলি, তাই তেমন কষ্ট হলো না। কিছুক্ষণ ওদের ওখানে বসার পর ফারজানাকে বললাম ওদের এলাকা ঘুরে দেখাতে। ওরাও রাজি হয়ে গেল, কিন্তু ওরা জানে না যে আমার আরেকটা উদ্দেশ্য আছে। সবাই মিলে বের হলাম। সবাই বলতে তুষি, ফারজানা, আমি, রাকিব আর ইরফান। রাস্তায় কথা বলে বলে হাঁটছি, এমন সময় পিছন থেকে একটা ছেলে বলে উঠল, ওই সুইটি, ফারজানার আর একটা নাম। এরা কারা যাদের নিয়ে ঘুরতেছিস? আমাদের কি চোখে পড়ে না? আমরা পিছনে তাকালাম, দেখি কয়েকজন ছেলে একসাথে দাঁড়িয়ে আছে। ভাই বলেন আপনাদের কি সমস্যা? আমাদের তো অনেক সমস্যা। ওই যে মেয়েটাকে দেখছিস, ওকে আমার খুব ভালো লাগে, কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না। পাত্তা দিচ্ছে না তো পিছে পিছে ঘুরতেছেন? শাকিল চল, এদের সাথে ঝামেলা করিস না। আরে দাঁড়া। যান, এদের নিয়ে চলে যাও, না হয় আবার কোন সময় মার খায়। এটা বলে ওরা হাসা শুরু করলো। ভাই তোর সমস্যা কি? ফারজানাকে ডিস্টার্ব করিস কেন? তাতে তোর কি? আমার যা ইচ্ছে তাই করব। জানিস আমি কে? না তো, কে তুই? এই থানার ওসি আমার বাবা। আর তুই কিভাবে আমাকে তুই করে বলার সাহস পাস? সাহস তো অনেক আছে, কিন্তু তোকে কি করা যায়? ওই, তোর সাহস তো কম না, তুই সোহেলকে ভয় দেখাচ্ছিস। ভয় না, এখন তো মাইরও খাবি। ওই ছেলে, তুই এখানে ঝগড়া করতে এসেছিস নাকি? ওদের সাথে ঝামেলা না করে চল। আরে দাঁড়া তুষি। দাঁড়াস না তুষি, শালি এদের নিয়ে চলে যাও। যদি না যায় এবার একটু ভাব দেখিয়ে। তোকে তো। তুই সোহেলকে মারছিস? এটা বলে ওরাও মারতে আসবে, তখন ওদেরও মেরে তক্তা বানিয়ে দিয়েছে। ইরফান, তুষি, ফারজানা, এরা তো এটা দেখে পুরাই অবাক। ওকে থামিয়ে দিয়ে ছেলেটাকে বললাম, তুই তোর বাপকে ফোন দে। তোকে তো আজ দেখে নেব। তুই আমার গায়ে হাত তুলেছিস? আরে পরে দেখিস, তোর বাপকে ফোন কর। ছেলেটার মুখ দিয়ে রক্ত পড়ছে। ছেলেটা তার বাবাকে কল করে কান্না করে বোঝাচ্ছে। রাকিব, তোরা এখানে থাক, আমি একটু গাড়ি নিয়ে আসছি, এখান থেকে বাসায় চলে যাব। ওদের আর কিছু বলতে না দিয়ে গাড়ির জন্য ইরফানের বাসায় চলে আসলাম। গাড়ি এনেছি কারণ এখান থেকে বাসায় চলে যাব গাড়ি নিয়ে। আগের জায়গাটায় গিয়ে দেখলাম ওই ছেলেটার বাবা চলে এসেছে আর আমার ফ্রেন্ডদের শাসাচ্ছে। আশেপাশে দেখলাম অনেক মানুষ জড়ো হয়েছে, সবাই তামাশা দেখছে। আমিও খুশি হলাম, কারণ খেলা এবার জমবে। গাড়ি নিয়ে পাশে যেতেই ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসছে আর তার বাবাকে আমাকে দেখিয়ে দিচ্ছে। আমিও মনে মনে বললাম, আহো ভাতিজা আহো, তোর ওসিগিরি আজ বের করব। ছেলেটার বাবা আমার পাশে আসতে আমি গাড়ি থেকে নামলাম। নামার সাথে সাথে আমার হাতের দিকে তাকিয়ে সবাই অবাক, সেই পুলিশটাও অবাক। ফারজানা, ইরফান আর তুষি, এদের চোখ তো একদম কপালে, কারণ আমার হাতে একটা রিভলভার ধরা। ওই কে তুই, আর তোর হাতে এটা কেন? এটা দিয়ে আমি পাখি শিকার করি। আমাকে বোকা পাইছিস? এটা পাখি শিকার করার গুলি? বুঝতেই যখন পারছেন তাহলে জিজ্ঞেস করেন কেন? এই, তুই আমার ছেলের গায়ে হাত তুললি কেন? আমার বোনকে ডিস্টার্ব করে তাই। আর কে তোর বোন? তুই কে? ওসি হওয়াতে অনেক দাপট, তাই না? এই দেখেন কে আমি। এই বলে আইডি কার্ডটা বের করে দেখালাম আর সাথে সাথে ওসিটা চুপসে গেছে। সিনিয়রদের স্যালুট করতে হয়, এটাও কি শেখাতে হবে? সরি স্যার। এটা বলেই আমাকে স্যালুট জানায়। এটা দেখে রাকিব বাদে বাকি সবাই তো অবাকের শেষ সীমায়। ছেলেটা পাশে এসে বলল, চুপ কর। ও তাই নাকি? আমাকে থানায় নিয়ে যাওয়ায়
হবে নাকি? তা ওসি সাহেব এরকমই কাজ করেন নাকি? সরি স্যার, আসলে বাবা তুমি কি স্যার বলছো কেন? ওই কে তুই? আমি কে? ঠিক তখনই একটা ফায়ার হলো। না, কারো গায়ে লাগেনি, এটা আমি করছি একটা গাছকে লক্ষ্য করে। এটা দেখেও যখন ওসি কিছু বলল না, তখন ছেলেটা একটু ভয় পেল, আর কিছু বলার সাহস পেল না। ওসি সাহেব কাজ তো ভালোই করেন, দেখে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, যদি আমার বোনকে আপনার ছেলে আর কখনো ডিস্টার্ব করে তাহলে আপনার সহ শাস্তি হবে। সরি স্যার, আর হবে না। তারপর ওদের কাছ থেকে ইরফানদের কাছে চলে আসলাম। ভাই কে তুই? আমাদের শাকিল এখন পুলিশের আইজি। কি বলিস? আচ্ছা, আজ আমরা যাই। যাই মানে থাপ্পড় খাবি। কেন? আজ দুপুরে আমাদের এখানে খাবি। কিন্তু ঘাড় মটকে দেব, আর যদি তাও চলে যাস তাহলে তোর সাথে আর কোনোদিনই কথা বলবো না। আচ্ছা, কিন্তু আমার শত্রু কিছু বলছে না কেন? কি বলবো? ভয় পাচ্ছিস নাকি? ভয় কেন পাবো? দেখি রিভলভারটা নে তো, মজা করে। না বাবা, পারবো না। আচ্ছা, যদি আর কিছু করে ছেলেটা তাহলে আমাকে বলবি। এখন চল ঘুরবো। তারপর ওদের নিয়ে আরো অনেকক্ষণ ঘুরলাম। তারপর বাসায় চলে গেলাম। বাসায় বলতে ফারজানাদের বাসায়। ওদের বাসায় যেতেই আঙ্কেলের ডাক পড়লো, তাই ওনার কাছে গেলাম। গিয়ে দেখলাম রিয়াদও পাশে আছে। আমি যেতেই আঙ্কেল বলল, বাবা তুমি নাকি ওসির ছেলের সাথে ঝামেলা করেছো? জি আঙ্কেল, কিন্তু আপনাকে কে বললো? আমাকে রিয়াদ বললো। তুমি ওদের সাথে ঝামেলা করেছো কেন? ওরা ফারজানাকে বিরক্ত করত, তাই একটু শিক্ষা দিলাম। কিন্তু রিয়াদ ভাই, তোমাকে তো ফারজানা বলছিল, তুমি কি করেছো? আমি তো ছেলেটাকে বলেছিলাম যেন ডিস্টার্ব না করে। এদের বললে কাজ হয় না। কিন্তু ওরা যদি তোমার সাথে কিছু করে, ওর বাপ তো ওসি। আঙ্কেল, সমস্যা নাই, আমি কে তা তো জানেন না, তাই বললেন কথাটা। তুমি কে মানে? এটা আমি, কার্ড দেখিয়ে। আইজি? জি। এরপর আর তেমন কিছু হয়নি। ওদের বাসা থেকে বিকেলের দিকে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। গাড়ি চলছে, সাথে পথ পোড়াচ্ছে। কিন্তু আরেকটা ঘটনা ঘটবে তা আমাদের জানা ছিল না। রাকিবের সাথে কথা বলে গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ অপোজিট থেকে একটা কার আমাদের গাড়ির দিকে স্পিডে আসতে দেখলাম। আমি দেখি নাই প্রথমে, রাকিব দেখেছে, আর মাত্র কয়েক গজ দূরে আমাদের থেকে তাড়াতাড়ি রিভলভার বের করে গাড়ির টায়ারে গুলি করলাম, যার কারণে গাড়ি গতি কমে গেল। কিন্তু ঠিক তখনই রাকিব চিৎকার দিয়ে উঠল। ওর ইশারাতে দেখলাম গাড়ির ড্রাইভারটা হাতে একটা পিস্তল, যা বাইরে আমাদের দিকে তাক করা। আমি আর কিছু না ভেবে গুলি চালিয়ে দিলাম, আর গুলিটা বরাবর তার মাথায় গিয়ে লাগলো, যার কারণে গাড়ি ব্যালেন্স হারিয়ে রাস্তার একপাশে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা লাগলো। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক, অনেক ভয়ও পেয়েছি, কারণ আশেপাশে অনেক মানুষ। রাকিবের দিকে তাকালাম, দেখলাম ও ভয়ে একদম জড়সড় হয়ে গেছে। অবশ্য হওয়ারই কথা, কারণ অনেক তাড়াতাড়ি ঘটে গেল ঘটনাটা। গাড়ি থেকে নেমে ওই গাড়িটার পাশে গেলাম, পুলিশের কাছেও ফোন করলাম, পাশের থানার পুলিশও চলে আসলো, এসে আশেপাশের মানুষদের সরিয়ে দিল। গাড়ির পাশে গিয়ে মানুষটাকে বের করা হলো, মারা গেছে অবশ্য, বাঁচার কথাও না। ভাই তোর কিছু হবে না তো? আরে ভয় পাস না, আমি সেলফ ডিফেন্সে গুলি করেছি, তাই আমার কিছু হবে না। আমি আশায় পুলিশের কাছে গিয়ে এসআইকে জিজ্ঞেস করলাম, এই লোকটাকে চিনেন? জি স্যার। এর কোনো ক্রিমিনাল রেকর্ড আছে? জি স্যার, এমনকি 2টা মারার কেস আছে এর নামে, আর অনেক আছে। আজ আপনি একে শুট করলেন। কিন্তু একে জেনে শুনে শুট করিনি, সেলফ ডিফেন্সে শুট করতে হয়েছে। কিন্তু ভালোই হলো, এরকম জানোয়ার বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। জি স্যার, কিন্তু আপনার উপর অ্যাটাক করলো কেন? সেটা আমিও বুঝতে পারছি না। এক কাজ করুন, আপনি এর সব কেস ফাইল আর ডিটেলস আমাকে পাঠিয়ে দিবেন। ওকে স্যার। এরপর ওই জায়গা থেকে চলে আসলাম। শাকিল, আমি কিছুই বুঝতেছি না, আমাদের উপর অ্যাটাক করলো কেন, আর কে বা করেছে? আমিও এখন কিছু বলতে পারছি না, দেখি খোঁজ নেই। এই সামিয়ার ব্যাপারটা শেষ করতেও পারিনি, আরেকটা নতুন রহস্য। আচ্ছা, আগে বাসায় চল। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে হাজারটা প্রশ্ন, তাও কোনো মতে বুঝালাম। এরপরের দিন থানায় গেলাম, যদিও আরও 2 দিন পর ডিউটি অ্যাটেন্ড তারিখ ছিল, তাও আগে চলে গেলাম, কারণ এই রহস্যগুলো আমাকে খুব প্যারা দিচ্ছে। থানায় গিয়ে ওই থানার এসআই এর পটানো কেস ফাইলগুলো উল্টাতে লাগলাম। অনেকগুলো কেস, ধর্ষণ, অ্যাটেম্প টু মার্ডার, হুমকি, এরকম কেসের ফাইল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার কোনো পরিচয় উল্লেখ হয়নি, বা সেরকম কোনো কাগজ নাই যেখানে তার পরিচয় রয়েছে। শুধু নাম বাদে
নামটা হলো তানভীর। ওই থানার এসআই কে ফোন দিলাম। হ্যালো, আমি আইজি শাকিল বলছি। জি স্যার, বলেন। এখানে তার কোনো পরিচয়পত্র দেননি কেন? আসলে স্যার আমি দুঃখিত, তার কোনো পরিচয় আমার কাছে নাই। ও, ওই লোকটা কার হয়ে কাজ করে তাকে বলতে পারবেন? না স্যার। ও, তারপর কল কেটে দিলাম। কি যে করব কিছুই বুঝতে পারছি না। একদিকে সামিয়ার কি ক্ষতি করলাম তাও এখনো জানি না, অন্যদিকে আরেকটা রহস্য যুক্ত হলো। বসে বসে সব ভাবছি, এমন সময় থানায় প্রবেশ করলো মিম আর নুসরাত। কি ব্যাপার, তোমরা এখানে? তুমি নাকি সকালে না খেয়ে চলে এসেছো? তো কি হয়েছে? এখন খাইছো? না, একটু টেনশনে আছি। চুপ, জানতাম যে খাবে না। এই নাও, খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। কিন্তু আর একটা কথা বললে শুট করে দিব। আমি আশেপাশে তাকালাম, সবাই দেখি এদিকে তাকিয়ে আছে। খাওয়া শুরু। সকালে রেডি হয়ে সামিয়ার দেওয়া ঠিকানা অনুযায়ী বেরিয়ে পড়লাম। ঠিকানা অনুযায়ী গিয়ে দেখলাম যে এটা একটা নদীর পাশের জায়গা বলা যায়। নদীর পার। আশ্চর্যের ব্যাপার হলো এখানে তেমন লোকজন নেই বলা যায়, একটা লোকও নেই। এমন জায়গায় কেন আসতে বলল কিছু বুঝলাম না। কিছু দূরে দেখলাম কেউ দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখলাম যে এটা সামিয়া। পাশে গিয়ে দাঁড়ালাম। কেমন আছো সামিয়া? এতদিন ভালো ছিলাম না, আজ অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আজ অনেক খুশি। তুমি খুশি কেন? ওমা, আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও এখন আমাকে ভালোবাসো, তাই খুশি। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? মানে? আমি তোমাকে কখন ভালোবাসি বললাম? কি বলছো তুমি এসব? তাহলে নুসরাতকে কেন বললে? ওইটা তো আমার প্ল্যানের একটা অংশ। প্ল্যান মানে? আর তুমি এত নির্জন জায়গায় কেন ডেকে পাঠালে? তুমি পুলিশের আইজি হলে কিভাবে? তোমার মাথায় তো দেখি কোনো বুদ্ধি নাই। তোমাকে এখানে আনার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? এরপর সামিয়া যা করলো তা কোনোদিন ভাবতে পারিনি। সামিয়া নিজের ব্যাগ থেকে একটা রিভলভার বের করে আমার দিকে তাক করে হাসি দিল। কি করছো সামিয়া? এভাবে তাক করে রাখছো কেন? গুলি চলে যাবে তো। তো কি, তোমাকে আমি আদর করার জন্য বন্দুক ধরেছি? তোমাকে মারার জন্যই ধরেছি। আমাকে মারতে মানে? তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস, তোর জন্যই আজ আমি একা। তোকে আমি কোনোদিন মাফ করব না। আমি তোমার সবকিছু কেড়ে নিয়েছি মানে? এখনো কিছুই বুঝতে পারছিস না? পরপারে গিয়ে জেনে নিস। সামিয়া দাঁড়াও। এই বলে আমি ওর দিকে যাব, ঠিক তখনই রিভলভার গর্জে উঠল। হ্যাঁ, আমি যাওয়ার আগেই সামিয়া আমাকে শুট করে দিল। আমার সাথে রিভলভার থাকতেও কিছুই করতে পারলাম না। করব কিভাবে জানি না। ও আমাকে কেন মারলো? কিন্তু আমি তো ওকে ভালোবাসি। আমার চারিদিকে অন্ধকার হয়ে আসছে, ভালো করে দাঁড়াতে পারছি না। মাটিতে লুটিয়ে পড়লাম। শুধু একটা কথা শুনছি, আজ আমার শত্রুকে শেষ করলাম। নিশ্চয়ই এটা সামিয়া বলছে। আর কিছুই মনে নেই, জ্ঞান হারিয়ে ফেললাম। ভাবলাম হয়তো মারাই যাব। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেলাম। অবাক হলাম, আমি এখানে কিভাবে? তার চেয়েও বেশি আশ্চর্য হলাম মিমকে আমার বুকে শুয়ে থাকতে দেখে। আমি মিমকে ডাক দিলাম। ডাক দিতেই ও চোখ খুলল, আর আমাকে তাকানো থাকতে দেখে খুশি চোখে মুখে একদম উপচে পড়ছে। কিন্তু তার চেহারা দেখে কেমন যেন লাগলো। চোখের নিচে কালি পড়ে গেছে, একদম অগোছালো হয়ে আছে। শাকিল, তোমার জ্ঞান ফিরেছে, আল্লাহর কাছে অসীম শুক্রিয়া। আমি এখানে এলাম কি করে? আর বাসার কেউ কি জানে? আঙ্কেল, আন্টি বাইরে আছে, দাঁড়াও ডেকে নিয়ে আসছি। তারপর মিম গিয়ে আম্মু আব্বুকে ডেকে নিয়ে আসলো। তাদের অবস্থাও কাহিল, দেখেই বোঝা যাচ্ছে অনেক কান্নাকাটি করেছে। আম্মু তো এসেই আবার কান্না শুরু করে দিল। যদিও এখন আমি অনেকটা সুস্থ, তাও মায়ের মন বলে কথা। আব্বু আম্মুকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি,
কিন্তু আম্মু কিছুতেই মানছে না। আম্মু এবার তো শান্ত হও, দেখো আমি এখন একদম ঠিক আছি। আম্মু শান্ত হচ্ছে না। আম্মু প্লিজ এবার শান্ত হও। কিভাবে শান্ত হব বল? আল্লাহর রহমতে যে তুই ঠিক আছিস, তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো? কিছু তো হয়নি। আচ্ছা নুসরাত কোথায়? জানি না ওর কি হয়েছে। তোকে দেখার পর থেকেই ও শুধু বলে যাচ্ছে তোর এই অবস্থার জন্য ও দায়ী। কিন্তু ও কোথায়? ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি, কিন্তু এসব বলছে কেন? কাউকে কিছু বলছে না, শুধু কান্নাই করে যাচ্ছে। আচ্ছা কিছু হবে না, ওকে ফোন করে আসতে বলো। মিমকে দেখলাম, ও চুপচাপ কান্না করে যাচ্ছে, শুধু চোখের পানি ফেলছে। কি হলো মিম, তুমি কান্না করছো কেন? মিম তাড়াতাড়ি চোখ মুছে বলল, না এমনি। বাবা, এই 4 দিন মিম্মাই তোর সেবা যত্ন করেছে, সবসময় তোর পাশেই ছিল। দেখ কি অবস্থা করেছে নিজের। তা তো দেখেই বোঝা যাচ্ছে। এখানে কি নার্স নেই? তুমি এত কষ্ট করতে গেলে কেন? আমি ঠিক আছি। আব্বু আমি 4 দিন অজ্ঞান ছিলাম। তুই টেনশন করিস না, থানাতে জানিয়ে দিয়েছি যে তুই অসুস্থ না। ও কথা বলছি, এমন সময় রুমে একজন পুলিশ অফিসার প্রবেশ করলো। করেই প্রথমে আমাকে স্যালুট করলো। স্যার, আমি আপনাকে যেখানে হত্যার চেষ্টা করা হয়েছে ওই থানার এসআই। বলেন। স্যার, আপনার কাছ থেকে কিছু জানার ছিল। আগে বলেন আমাকে এখানে এনেছে কে? স্যার, আপনাকে হত্যা করার জায়গা দিয়ে ওই সময় একটা জেলে যাচ্ছিল, সেই আপনাকে প্রথম দেখে আমাদের জানায়, আর আমরা ওই জায়গায় গিয়ে আপনাকে এখানে নিয়ে আসি। আর আপনার প্রচুর ব্লাডিং হয়েছে, তবে আল্লাহর রহমতে ঠিক সময় ব্লাডও পাওয়া যায়। ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। এটা আমাদের ডিউটি স্যার। বলুন কি জানতে চান? যদি আপনি অনুমতি দেন তাহলে এই কেসটার ব্যাপারে তদন্ত শুরু করতাম। সেটার প্রয়োজন নেই, ডিউটি জয়েন হয়ে আমি নিজেই তদন্ত করব। ওকে স্যার, তাহলে আমি আসি। তারপর অফিসারটা আমাকে স্যালুট জানিয়ে চলে গেল। এর কিছুক্ষণ পরই নুসরাত এসে হাজির, কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তোমরা সবাই একটু বাইরে যাবে, আমার নুসরাতের সাথে কিছু কথা আছে। তারপর ওরা বাইরে যেতেই নুসরাত এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ভাইয়া আমাকে মাফ করে দে, আমার জন্যই তোর এই অবস্থা হয়েছে। এসব কি বলছিস? তোর দোষ কেন হবে? আমি তো তোকে ওই জায়গায় যেতে বলেছি। তোর কোনো দোষ নেই, এসবই সামিয়ার প্ল্যান। সামিয়ার প্ল্যান মানে? এইসব সামিয়া করেছে। কি বলছিস ভাইয়া? সামিয়াগুলো কেন করেছে? সেটাই বুঝতেছি না, রহস্যটা আমার জানতে হবে। কিন্তু সামিয়া তো এখন নাই। মানে? যেদিন তোর এই অবস্থা হয় সেদিনও কলেজ থেকে টিসি নিয়ে চলে গেছে। চলে গেছে কোথায়? জানি না, তবে শুনেছি শহরে বাইরে চলে গেছে। আমাদেরও কিছু বলেনি। এবার বুঝতে পারছি কেন চলে গেছে। ওকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। ভাইয়া আমায় মাফ করে দে, তুই আমার জন্যই। থাপ্পড় দিব। এখন বললাম না তোর কোনো দোষ নেই, তুইও ছেলে প্ল্যানের একটা অংশ। তারপর আরো 2-1 দিন চলে গেছে, আর আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় এসে আমাকে নিয়ে তারা আরো বেশি তাড়াহুড়োয় পড়ে গেল। আমাকে পা ফেলতেও দিচ্ছে না এই কয়েকদিন। মিমো আমাদের বাসায় থেকে আমার সেবা করে গেছে। সবার সেবা পেয়ে আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম। আসলেই এরকম একটা পরিবার পেয়ে অনেক ভালো লাগছে। পাশাপাশি মিমো অনেক কষ্ট করেছে। আজ আমি পুরোপুরি সুস্থ। সকালে নাস্তা করে বসে মোবাইল টিপছি, এমন সময় নুসরাত আসলো রুমে। ভাইয়া তুই আমাকে একটা কথা বলবি? কি? ওই দিন তোর এরকম অবস্থা কে করেছে? বাদ দে, পরে সব বলবো। সামিয়া করেছে তাই না? মানে তোর এই অবস্থার জন্য সামিয়া দায়ী? তুই এটা কেন বলছিস? কারণ তোর এরকম হওয়ার দিন সামিয়া টিসি নিয়ে চলে গেছে। সামিয়াটাকে? আপু তুমি? তুমি কখন এলে? ওইসব বাদ দাও, আর বলো সামিয়াটা কে? মিম আসলে তুমি বলবে কিনা বলো। তাহলে শোনো, তবে কাউকে বলবে না। এই রহস্য আমাকে বের করতে হবে। তারপর ওদের ঘটে যাওয়ার সব কথা বললাম।
তার মানে আমার সন্দেহ হয় ঠিক। কিন্তু ও গেল কোথায়? সেটা জানি না। সমস্যা নেই, আমি বের করব। মিম, নুসরাত, তোরা কাউকে বলবি না। আচ্ছা, তুমি তো এখন সুস্থ, আমি আজ বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, বিকেলে আমি দিয়ে আসবো। তার দরকার হবে না, আমি গাড়ি নিয়ে চলে যাব, তুমি রেস্ট নাও। সমস্যা নেই, এতদিন তো রেস্ট নিয়েছি, তোমাকে নিয়ে গেলে একটু হাঁটাও হবে। ওকে। তারপর বিকেলের দিকে মিমকে নিয়ে বের হলাম। অবশ্য আজ গাড়ি নিয়ে এসেছি, বাইক নিয়ে আসতে দেইনি। গাড়িতে মিম বলল, আচ্ছা, তুমি তো সামিয়াকে ভালোবেসেছিলে তাই না? জানি না ভালোবাসা নাকি মোহ, তবে এখন ওর কথা মনে হলে ঘৃণাই হয়। তো এখন কি করবে? কিসের কি? বিয়ে টিয়ে করবে না? সেটেল তো হয়েছো। দেখি কাউকে পাই কিনা। পাবে পাবে। কোথায় পাবো? আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কি এখন কাউকে লাইক করো বা ভালোবাসো? না, হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি। আচ্ছা, বাসায় চলে এসেছি, চলো ভেতরে চলো। এই না, পরে আরেকদিন। পা ভেঙে রেখে দিব। আচ্ছা আসছি। নিজের শ্বশুর বাড়িতে আসতে খারাপ লাগে? কি বললে? বুঝলাম না। কিছু না, চলো ভেতরে। তারপর ভেতরে গেলাম। আঙ্কেল বাসায় ছিলেন না। আন্টি তো মহা খুশি আমি আসাতে। অনেকদিন পর আসছি, তো অনেকক্ষণ পর ওদের বাসা থেকে কোনো মতে বের হলাম। ওদের বাসা থেকে বের হয়ে রাকিবকে ফোন করলাম। হ্যালো দোস্ত, কেমন আছিস? কেডারে তুই? তোর বাপ। আমার বাপ তো আমার পাশে বসে আছে। মজা বাদ দে। কেমন আছিস? ভালো। ঘুরতে যাবি? তোর এই অবস্থায় কোথায় ঘুরতে যাবি? আরে আমি এখন ঠিক আছি, আর ডিউটিতে জয়েন হওয়ার আগে একটু ঘুরে আসবো। ওকে, কিন্তু কোথায় যাব? বরিশালের দিকে। এত দূরে কেন? ওইদিকে এখনো যাওয়া হয়নি, আর ওখানে একটা কাজও আছে, তাই যাব। আচ্ছা, কখন যাবি? কালকে। ওকে। তুই আমাদের বাসায় চলে আসিস কাল সকালে, তারপর একসাথে যাব। ওকে। তারপর বাসায় চলে আসলাম। পরের দিন রাকিবকে সহ নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। ঢাকা থেকে বরিশাল অনেক দূরের রাস্তা, তাও চলে গেলাম। অনেকক্ষণ চলার পর বরিশালে আসলাম। এসে একটা বাসার সামনে গাড়ি দাঁড় করালাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। কিরে, এটা কার বাড়ি? আসলে দেখবি। ঠিক তখনই বাড়ি থেকে একটা ছেলে বের হয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কিরে দোস্ত, কেমন আছিস? শালা, তোরা মনে রাখছিস নাকি? আগে তোর পাশেরটাকে চিনতে পারিস কিনা দেখ। ছেলেটা পাশে তাকায়, কিন্তু কিছু বলার আগেই রাকিব বলে ওঠে, আরে চশমা যে আমাদের আসলেই, আমিই বলি, এটা আমার স্কুল ফ্রেন্ড ইফরান। চশমা পরে, তাই সবাই ওর নাম দিয়েছে চশমা। আব্বাই হালা রাকিব যে, শালা দেখ এখন চশমা নাই, তোদের জ্বালায় লেন্স লাগাইছি। তাও তো তুই আমাদের চশমাই। আচ্ছা, বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে চল? বাকি কথা পরে হবে। তারপর ভিতরে গেলাম। আঙ্কেল আন্টিও আমাদের আগের থেকে চিনে, তাই ভালোই গেছে রাতটা। অনেকদিন পর ইরফানকে পেয়েছি, আড্ডা মজা ভালোই লেগেছে রাতটা। এভাবেই গেল সকালে। শাকিল, তুই এখানে কি কাজে আসছিস? একটু পর বুঝবি ইরফান। ও ইরফান। হ্যাঁ বল, কিছু লাগবে? কিছু লাগবে না, ওই মেয়েটাকে চিনিস কিনা দেখ তো। মোবাইলে একটা মেয়ের ছবি দেখিয়ে। হ্যাঁ চিনি তো, আমাদের থেকে একটু দূরে বাসা। বাসা চিনিস? চিনি, কিন্তু কি দরকার? পরে বলবো। আচ্ছা, তোরা ফ্রেশ হয়ে আয়, আম্মু নাস্তা দিচ্ছে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে বের হলাম। সাথে ইরফানও আছে। রাস্তায় হাঁটছি। ওই মেয়েটা কে, আর তাকে তোর কি দরকার? একটু পরে সব বুঝবি ইরফান। আর কত দূর? এই তো, তারপর দুইটা মেয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। এই যে। আশেপাশে দেখলাম সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, তাই কথা না বাড়িয়ে খাওয়া শুরু করলাম। নুসরাত, তুমি তোমার ভাইকে শাসন করতে পারো না? আরে আপু, ও আমার কথা শুনেই না, তাই আর বলিও না। যেমন ভাই তেমনি বোন। আপু, একটা কাজ করো, তুমি আমাদের বাসায় পার্মানেন্ট চলে আসো, তাহলে ভাইয়া সোজা হবে। আসবো তো, ওদের কথা শুনে আমার হিসকে উঠে গেল। ওই কি শুরু করলে তোমরা? এটা বাসা না থানা?
হয়েছে হয়েছে, জ্ঞান দিতে হবে না। আমরা দেখছি যে এটা থানা, চুপচাপ খেয়ে নাও। আসছে আমাদের শিখাইতে। আমি ওর কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। নুসরাত এইটা দেখে বলল, ভাইয়া খেয়ে নে না, না হয় মাইরও খাইতে পারিস। কিন্তু আর কিছু না বলে খেয়ে নিলাম। খাওয়া শেষে মিম আমাকে এক গাড়া কথা শুনিয়ে বের হয়ে গেল, আর আমি শুধু হাবলার মতো শুনে গেলাম। এই মেয়েটার আবার কি হলো? আমার উপর অধিকার খাটাচ্ছে কেন? না, এর মতলব ভালো ঠেকাচ্ছে না। এসব ভাবছি, এমন সময় থানার একজন কনস্টেবল এসে ভাবনায় ছেদ করলো। উনি কে ছিলেন? আমার ফ্রেন্ড। দেখে একদম সেরকম মনে হয়নি। ওইসব বাদ দেন, আপনাকে যে কাজটা করতে বলছিলাম তার কি খবর? জি স্যার, খবর নিয়েছি, আর মালিককেও পাওয়া গেছে। গুড জব, ঠিকানাটা দেন। এই যে স্যার, ঠিকানা দিয়ে। গুড, এবার আপনি আপনার কাজে যান। তারপর থানা থেকে বাসায় চলে আসলাম সন্ধ্যায়। এসে দেখি দুই মহারানী বসে বসে কার্টুন দেখছে টিভিতে। এই নুসরাত, পেতনিটাও না। ওদের কিছু না বলে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। ওই পেতনি, এখন এগুলো ছাড়বি না? আমি দেখছি না, মিম আপু দেখছে। মিম, তুমি এই পেতনির মতো এগুলো দেখো? না, আমি শুধু গোপাল ভাঁড় আর সিআইডি দেখি। তোমাদের মতো মুভি দেখতে ভালো লাগে না। আর খবরদার, আমার ননদকে পেতনি বলবা না। তোমার ননদকে? অবাক হয়ে। ওইটা তুমি বুঝবে না। ভালো। ওদের কাছ থেকে চলে আসলাম। এসব ভালো লাগে না। আম্মুর কাছে রান্নাঘরে আসলাম। আম্মু, কি করো? নদীর পানি সেচ দিচ্ছি। মানে? দেখছিসই তো কি করছি, তাও জিজ্ঞেস করছিস কেন? আম্মু, এগুলো কি বলছো? বাবা, এবার একটা বৌমা নিয়ে আসি না। আম্মু, আবার শুরু করেছো? বাবা, এবার একটা বৌমা নিয়ে আয় না। ও, কোনো বাজারে বউ বেছে আমাকে বলো, আমি এখনই নিয়ে আসছি? মজা করে। তুই আমার সাথে ফ্যাজলামি করতেছিস? তো কি বলবো, হুট করে কি বিয়ে করে ফেলবো নাকি? কোনো মেয়েও দেখোনি? ওই সব নিয়ে তোকে ভাবতে হবে না। আমি আর তোর আব্বু মেয়ে ঠিক করে রেখেছি। কি বলো এসব? মেয়ে ঠিক করে রেখেছো মানে? এত কিছু বলতে হবে না, শুধু তুই হ্যাঁ বলবি। মেয়ে না দেখে হ্যাঁ বলে দিব? আমরা কি তোর জন্য খারাপ মেয়ে দেখবো? না, তা বলিনি। এত কিছু না বলে তুই শুধু হ্যাঁ কি না বল। আম্মু, না দেখে? তুই বলবি কি না বল। যদি না বলিস তাহলে তোর আর আমার হাতের খাওয়া বন্ধ। রান্না করে খেতে পারলে খাবি। এই যা শালার, একটা মেয়ের জন্য এত বড় হুমকি! শালির ঘরের শালি, আয় তুই, তারপরে তোরে দেখাবো। কিন্তু খাওয়া অফ করলে সমস্যা নাই, যদি না বলি তাহলে আম্মু কষ্ট পাবে, এটাই বড় সমস্যা। শালার কি প্যাচালে পড়েছি, একটা বউয়ের জন্য এত কিছু। দূর, এখন করলেও করব, পরে হলেও করব। আচ্ছা, তোমরা মেয়ে দেখো। এই তো লক্ষ্মী ছেলে, মেয়ে দেখতে হবে না, মেয়ে ঠিক করাই আছে। শুধু তুই রাজি হওয়ার অপেক্ষায় ছিলাম। কালই তোর বিয়ে। কি বলো আম্মু, কালই? হ্যাঁ, তুই কি মনে করেছিস আমরা বসে থাকবো নাকি? আমার একটা লক্ষ্মী বৌমা আসবে। কিন্তু এত আয়োজন? কোনো আয়োজন হবে না, তুই জানিসই আমি আর তোর আব্বু এগুলো লাইক করি না। শুধু বিয়ে পড়িয়ে নিয়ে আসবো। হা, তোমাদের ইচ্ছা, আর তোমার বৌমা আসুক, ওরে মজা দেখাবো। আমার বাবা মাকে হাতিয়ে নেওয়া। দেখা যাবে কি মজা দেখাতে পারিস। এরপর ওখান থেকে চলে আসলাম। শালার জীবন, কাল নাকি বিয়ে, আর আমি জানি আজকে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। ও সরি, আপনাদের কি খাওয়াবো? কোনো অনুষ্ঠান হচ্ছে না। যাই হোক, আজ আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছি। আজকের দিনেই আমাদের বিয়েটা শেষ হলো। বউকে এখনো দেখিও নি। আমার মতো বিয়ে আবার আপনারা করে বসেন না। ভাইয়া, যা না ভেতরে। চুপ পেতনি, কোন মেয়েকে ভিতরে বসিয়ে রেখেছিস? গেলেই তো দেখতে পারবি। আরে বোন, দাঁড়া না, একটু সাহস নেই। অচেনা একটা মেয়ের সামনে যাব। অচেনা না, তুই চিনিস, আর আগেও অনেক দেখেছিস। মানে? গেলেই তো দেখতে পাবি। এটা বলে আমাকে জোর করে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে লক করে দিল। আর একটা টেনশন ধরিয়ে দিল। ঢুকে যাকে দেখলাম তুমি, পেতনি আরেকটা টেনশন ধরাই দিল যে কে যাকে আমি চিনি। পিছনে খাটের দিকে তাকালো, একটা মেয়ে লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। শালির ঘরের শালি। থুকু, বউ তোর জন্য আমার এত প্যারা গেছে, তোকে আজকে দেখাবো বিয়ের মজা কত। এসব ভাবতে ভাবতে খাটের পাশে গেলাম। পাশে যেতেই বউ নেমে আমাকে সালাম করলো। আমি ভালো ছেলের মতো দাঁড়িয়ে রইলাম। বউ উঠে আবার বিছানায় বসলো, কিন্তু তার মুখটা এখনো দেখলাম না। তাই বললাম, এই মেয়ে, ঘুমটা উঠাও। এই মেয়ে, মেয়েটা কে? ঘুমটা ওঠানোর পর আমি 420 ভোল্টের শক খেলাম। মিম, তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আমি থাকতে অন্য কাউকে বউ করবে নাকি?
না তা না, কিন্তু এসব কি? দেখো, আমি তোমাকে ছোটবেলা থেকে লাভ করি, কিন্তু কখনো বলতে পারিনি, তুমি ফিরিয়ে দাও বলে। তাহলে এসব বিয়ে টিয়ে কেমনে হলো? জানি না কেমনে আন্টি আঙ্কেল কালকে আমাদের বাসায় ফোন করে বলেছে, হয়তো তারা আগে থেকেই ঠিক করে রেখেছিল। আর আমি কিছুই জানি না? ওই ওই, তোমার মনে কি এখনো সামিয়া ঘুরতেছে নাকি? না তা না, কিন্তু বুঝেছি, তোমার সময় লাগবে মেনে নিতে। এই তো বুঝেছো, খুশি হয়ে। এত খুশি হওয়ার কিছু নাই, কোথাও পালাতে পারবে না। আর হ্যাঁ, উত্তরটা পজিটিভ হতে হবে, না হলে এমন হাল করব। থাক বাবা, আর বলতে হবে না, এখন ঘুমাও। তুমি খাটে ঘুমাও, আমি সোফায় যাচ্ছি। সোফায় কেন? তুমিও খাটে ঘুমাবে? না না, পারবো না। চুপ, যা বলছি তাই করবে, আর মাঝখানে দরকার হলে কোলবালিশ দাও। ভালো কথা। আর হ্যাঁ, রাতে উল্টাপাল্টা কিছু করো না। তোমার মতো লুচ্চা না। আসলেই কি লেখকরা লুচ্চা হয় মিম। না। ওকে, রিয়ালিটিতে তোমার জন্য আসলেই লুচ্চা। ওই, এত বিড়বিড় না করে ঘুমাও। তুমি ঘুমাও, আর প্লিজ উল্টাপাল্টা কিছু করবে না। লাত্তি মেরে ফেলে দেব, চুপচাপ ঘুমাও। বিয়ে হতে না হতে অধিকার খাটানো শুরু করে দিয়েছো। ঘুমাও। তারপর ঘুমায় পড়লাম। সকালে উঠে দেখি মেম আমার বুকের উপর। জানতাম যে এরকম করবে, বউয়ের ঘরের বউ। তোরা তো আমি। ওই মেম, তুমি এখানে কেন? আরে ডিস্টার্ব করছো কেন? আর একটু ঘুমাই। তো ঘুমাও, আমি মানা করেছি নাকি? আমাকে তো উঠতে দাও। চুপচাপ ঘুমাও। বুঝেছি, এভাবে কাজ হবে না। এই তেলা পোকা, তেলা পোকা। কই, তোমাকে তো আমি। কিছু করতে পারবে না। শ্বশুরের মেয়ে এটা বলে ওকে সরিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। শ্বশুরের বাচ্চা, তোকে আমি দেখে নিব। ওকে, ও শ্বশুরি, শাশুড়ি আম্মা, এটা আমার গলায় ঝুলাই দিছো? আমার জীবন তো তেনা তেনা করে দিবে। মজা করে একটু জোরে বললাম। ওই চুপ। আর কিছু না বলে ফ্রেশ হয়ে বের হয়ে এলাম। বাইরে এসে দেখি মহারানী রাগী লুক নিয়ে বসে আছে। কি হলো গো, যাও ফ্রেশ হয়ে আসো। তোমাকেও বাবু আমি ছাড় দিব না, সময় আসুক। ওকে, দেখা যাবে। এরপর রেডি হয়ে শুতে শুরু করলাম। রেডি হওয়া শেষ হতেই দেখি মেম বাইরে আসলো ফ্রেশ হয়ে। রেডি হয়ে নিচে এসে সবাই অপেক্ষা করছে। নুসরাত এসে ডেকে গেছে। তুমি যাও, আমি আসতেছি। হ্যাঁ, ওকে। হাসার কি হলো? তোমাকে রাগলে অনেক সুন্দর লাগে, নাকের আগা লাল হয়ে যায়, তাই আরো কিউট লাগে। তাতে তোমার কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না। সেসব পরে দেখা যাবে, এখন নিচে আসো। নিচে গিয়ে দেখলাম সবাই বসে আছে। আমি গিয়ে নুসরাতের পাশেও বসলাম। ভাইয়া, বাসরাত কেমন কাটলো? তুই না বেশি বেড়ে গেছিস চোখ পাখি। এর মাঝে মিম নিচে নেমে এলো। একটা হালকা গোলাপি শাড়ি পরলো, কোনো সাজই নাই। চুল থেকে এখনো পানি পড়ছে। অনেক সুন্দর লাগছে, এমনিতেই অনেক সুন্দর, এখন আরো বেশি সুন্দর লাগছে। আমি হা করে তাকিয়ে আছি। এমন সময় নুসরাত আমাকে ধাক্কা দিল। ভাইয়া, এভাবে তাকাস না, নজর লেগে যাবে তো। চুপ চুপ, খাবার খাচ্ছি। এমন সময় নুসরাত বলল, ভাবি তোমাকে সকালে ডাকছি, সাড়া দিচ্ছিলাম না কেন? সবার ঘুম ভাঙে জামাইয়ের মধুর ডাকে, আর তোমার ভাই আমাকে তেলাপোকার ভয় দেখিয়ে ঘুম ভাঙাইছে। ভাইয়া, এসব কি? ওই তোরা এখন এক বালতি পানিতে চুবিয়ে একদম চুপচাপ খেয়ে নে। আব্বু আমাকে দেখালাম, দেখতেছি তারা হাসছে। এখন তোমরাও মজা নাও। এই দুই পেতনি আমার মাথা খাচ্ছে, আর তোমরা মজা নাও। ওই, আমরা পেতনি? কথার মাঝে হঠাৎ একটা মেসেজ আসলো। ওটা ওপেন করলাম। যা লেখা ছিল তা দেখে তো মাথা আরো খারাপ হয়ে গেল। তাতে লেখা ছিল, কাজটা ভালো করলে না, আমার সাথে শত্রুতাই শুরু করে। এটা দেখে অবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি করে উঠে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। পিছন থেকে ওরা সবাই অনেক ডেকেছে, কাউকে কিছু বলিনি। তাড়াতাড়ি করে থানায় চলে আসলাম, আর নাম্বারটা দিলাম ট্রেস করার জন্য। কিছু জানতে পেরেছো? মানে? আসলে স্যার, ওকে দিয়ে যেই কাজ করাক না কেন, সে অনেক ডেঞ্জারাস। তুমি এত কিছু না বলে আসল কথা বলো। স্যার, ওই মোবাইলে যতগুলো কল আসছে সব ইন্টারনেটের নাম্বার। তার মানে যে কল করেছে সে বিদেশে থাকে, আর আমরা যাতে বুঝতে না পারি তাই ইন্টারনেট থেকে কল করেছে? জি স্যার, আমি ওটা বলতে চাইছি। আচ্ছা বাদ দাও, আজ যে নাম্বার থেকে মেসেজ এসেছে ওইটার ব্যাপারে খোঁজ নাও। জি স্যার। স্যার, একটা কথা বলবো। বলো। স্যার, আপনার কি বড় কোনো শত্রু আছে? বুঝতে পারছি না। আপনার উপর দুইবার প্রাণ নেওয়ার আক্রমণ হয়েছে, তাই বললাম আর কি। স্যার, আপনার কাছে একটা অভিযোগ আছে। আমার উপর কি অভিযোগ? আপনি বিয়ে করে ফেলছেন, আমাদের দাওয়াত দিলেন না তো?
ভাই তোমরা তো জানো যে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি নিজে জানতাম না যে আমার বিয়ে হবে। এটা এবার কেমন কথা? সে অনেক কাহিনী রে ভাই, পরে একদিন বোঝাবো। আপাতত নাম্বারটা খোঁজ নাও। এরপর প্রায় 2 ঘন্টা চলে গেছে। এর মাঝে বাসা থেকে মিম কয়েকবার কল করেছে। বিয়ে হতে না হতে আমার জীবনে তেনা তেনা বানানোর একদম কাজে লেগে পড়েছে। স্যার আসবো। হ্যাঁ হ্যাঁ আসো, কোনো খবর পেলে? আসলে স্যার আপনাকে কিভাবে বলি, স্যার আমি এসআই স্যারকে পাঠিয়ে দিচ্ছি, উনি হয়তো বুঝে বলতে পারবে। তারপর এসআই আসলো। কি এমন কথা যে উনি আমাকে বুঝিয়ে বলতে পারবেন না? স্যার ওই নাম্বারটার ব্যাপারে যেটা থেকে মেসেজ আসছে। হ্যাঁ হ্যাঁ বলো, কি হয়েছে ওইটার? স্যার ওই নাম্বারটা কোনো ভিত্তি নাই। হোয়াট? জি স্যার, ঠিক ওই। তাহলে সেই জন্যই যখন ওই নাম্বারে কল ঢোকেনি? জি স্যার, আমি সিম কোম্পানি থেকে খবর নিয়েছি, তাদের কাছে এই নাম্বারের কোনো সিম নাই। এটা কিভাবে সম্ভব? স্যার এটা যেই হোক, যে অনেক তেরাজোড়া করে আপনার পেছনে লেগেছে। তা তো বুঝতেই পারছি। ওই লোকটার মোবাইল থেকে কোনো কিছু পেলাম না, আর এখন এই নাম্বারে। দ্যাটস আ গুড নিউজ। কোথায় মালিকের বাসা? আমাকে নিয়ে চলো। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। পথে মিমি ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আবার কেন ফোন দিয়েছো? পারবো না। না তা না, আজ দুপুরেও খেয়েছি, কোনো বাদ দেয়নি। এবার খুশি? অনেক। আমি বাঁচি না আমার টেনশনে, আর তুমি খুশি হচ্ছ? ওই তুমি কি আমাকে বকতেছো? এই না না, হায় হায়, এই মেয়েটা কেমনে বুঝতে পারলো? আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। ওকে জানু, লাভ ইউ। হুম ওই 2 বল। ওকে, 2টা বলে ফোন কেটে দিলাম। স্যার ভাবি এই দুদিনে আপনাকে তো খেয়াল করা শুরু করে দিল। হ্যাঁ তা দিয়েছে। তুমি গাড়ি চালাও। জি স্যার। তারপর ওই বাসায় গেলাম। গিয়ে কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক ভদ্রলোক দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম, রফিক সাহেব কি আছেন? জি আমি রফিক, কিন্তু পুলিশ আমার বাসায়। জি, আপনার চুরি হয়ে যাওয়া গাড়ির ব্যাপারে কিছু তথ্য জানার ছিল। ও ভিতরে আসেন। কি নেবেন আপনারা, চা নাকি কফি? জি ধন্যবাদ, আমাদের কিছু লাগবে না, আমাদের কিছু প্রশ্নের জবাব দিলেই হবে। জি বলুন। এটা আপনার গাড়ি না? গাড়ির ছবি দেখিয়ে। জি আমার গাড়ি, কিন্তু এটা তো চুরি হয়েছে। চুরি হয়েছে মানে? জি এটা চুরি হয়েছে। আপনার গাড়িটা কতদিন হচ্ছে চুরি হয়েছে? কয়েক মাস হয়েছে। তো থানায় ইনফর্ম করেননি? করেছি কিন্তু খুঁজে পাইনি। কিন্তু আপনারা হঠাৎ গাড়ির ব্যাপারে জানতে চান কেন? আচ্ছা, আপনার গাড়ি কি বাড়ি থেকে চুরি হয়েছে? না। ও তাহলে যেই জায়গা থেকে চুরি হয়েছে ওই জায়গার ঠিকানা দেন। তারপর ঠিকানা নিয়ে ওই জায়গায় চলে গেলাম। ঠিকানা অনুযায়ী এটা একটা পার্কিং এরিয়া, যেটা নদীর পাশের একটা জায়গা। এখান থেকে গাড়ি চুরি হয়েছে, কিন্তু কে করেছে তা কিভাবে জানবো? ওই দেখো ক্যামেরা। তাহলে ফুটেজ রেকর্ড নিশ্চয়ই আছে। তুমি ওনার কাছ থেকে ডেট লিখে নিয়েছো? জি স্যার। জি স্যার। ভেতরে চল। ঠিক তখনই থানা থেকে কল আসলো। এখানে একটা রেপ হয়েছে, আর রেপ হওয়ার পর মেয়েটাকে খুন করা হয়েছে। ওকে, আমি আসছি। স্যার কি হয়েছে? এখনই থানায় চল। কিন্তু স্যার এদিকের গুলো। জাস্ট শাট আপ, আর যেটা বললাম সেটা কর। ওকে স্যার, কি ব্যাপার? স্যারকে তো রাখতে তো কখনো দেখিনি, আজ হঠাৎ তো রাগি গেল কেন? আমি আর থানায় না গিয়ে ঘটনাস্থলে চলে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে মাথা আরো গরম হয়ে গেল। একটা মেয়েকে রুমের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে একটা ওড়না দিয়ে। বয়স আর কত হবে, 17 বা 18 বছর। আর এই বয়সেই মেয়েটার জীবন শেষ। রুমে কোনো লোক নেই, সবাই বাইরে ভিড় করছে। বাসাটা 5 তলা আর এই রুমটা 3 তলায়। কিন্তু মেয়েটা কি একা থাকে নাকি? এই যে সাইদ, এসআই, এই বাসায় কি আর কেউ নেই? স্যার মেয়েটার ভাই, বাবা, মা আছে। এই অবস্থা দেখে মেয়েটার মা স্ট্রোক করেছে, তাই বাবাই ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। আর ভাইয়াটা আছে ওই যে। ওইদিকে তাকালাম। একটা ছেলে মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি আর ওইদিকে যাইনি। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা অনেক বড় শক খেয়েছে, হয়তো কিছু বলতেও পারবে না। সাইদ, তোমরা কি রুমটা সার্চ করেছো? জি স্যার, কিন্তু এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। মেয়েটাকে এখনো পোস্টমর্টম করা হয়নি, তবে তার শরীরে কামড়ের দাগ আর রক্ত থেকে বোঝা যাচ্ছে তার সাথে ঠিক কী করা হয়েছে। কোন জানোয়ার এগুলো করলো হঠাৎ? মেয়েটার হাতের দিকে নজর গেল। সাইদ, ওর হাতে ওটা কি দেখো তো। জি স্যার। মেয়েটার হাত মুষ্টি করা ছিল, কিন্তু এর মাঝে একটা ছোট কিছু দেখা যাচ্ছে। সাইদ হ্যান্ড গ্লাভস পরে ওর হাত থেকে জিনিসটা বের করে এনে আমার হাতে দিল। এটা তো একটা
কাপড়ের ছোট টুকরা। হলেও পাওয়া গেল কিছু। কিন্তু স্যার এটা দিয়ে কি হবে? ভালো করে দেখো, এটা ছোট হলেও ভালোই বোঝা যাচ্ছে যে এটা কোনো শার্টের কাপড়। যে বা যারা এর সাথে এটা করেছে হয়তো ধস্তাধস্তির কোনো সময় মেয়েটার হাতে কাপড়টা চলে আসে একদম ছিঁড়ে। জি স্যার, হতে পারে। আচ্ছা, তুমি লাশটাকে পোস্টমর্টমে পাঠাও। জি স্যার। এরপর ওই বাসা থেকে বের হয়ে আসলাম, কিন্তু এখন কি করব? এই কাপড়ের মালিককে খুঁজবো কিভাবে? আর থানায় না গিয়ে বাসায় চলে আসলাম। মনটা অনেক খারাপ, তাই কোন দিকে না তাকিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি। এমন সময় মিম আসলো রুমে। শাকিল, কি হয়েছে? কিছু না। কিছু না মানে? আমি জানি তোমার মনে এখন জ্বর হচ্ছে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি এটা দেখে। ওই অবাক হওয়ার কিছু নাই, তোমার হাব ভাব দেখে যে কেউ বুঝতে পারবে কি হয়েছে বলো। তারপর ওকে সব বললাম। বুঝতে পারছি, কিন্তু কি জানো, পুলিশের এইসব সহ্য করতেই হয়। সকালে মার্ডারের তদন্ত করতে হয়, আর রাতে অর্ধেক ঘুমে চুরির মারের খবর কানে এসে তার জন্য বেরিয়ে যেতে হয়। তুমি তোমার মতো কাজ করে যাও, দেখবে সব সমাধান হয়ে যাবে। কিন্তু আমার ব্যাপারটা বুঝতে পারছি না, আমার পেছনে আবার কে লেগেছে? ওসব বাদ দাও, এখন নিচে চলো, খাবার খাবে। আর এসব নিয়ে থানায় বেবো, বাসায় না। কেন? কারণ বাসায় শুধু রোম্যান্স চলবে, অন্য কোনো কাজ না। আবার শুরু করে দিলে চোখ পাকিয়ে। আমাকে রাগ দেখানো অফ করো। আমার জামাইয়ের সাথে আমি যা ইচ্ছা করবো, তাতে তোমার কি? দেখা যাবে। এটা বলে দুজনে খেতে নিচে চলে আসলাম। ওখানে কিছুক্ষণ গল্প করলাম সবার সাথে। মনটা অনেক হালকা হলো। রুমে এসে শুয়ে পড়লাম। সারা দিনের ক্লান্তির কারণে তাড়াতাড়ি ঘুম চলে আসলো। সকাল সকাল কারো ডাকে ঘুম ভাঙলো। এই ওঠো। এত তাড়াতাড়ি কেন? নামাজ পড়বে, তাই উঠো বলছি। আর একটু ঘুমাই। মাথা খারাপ করো না, এখন পানি ঢেলে দিব গায়ের উপর, তাড়াতাড়ি উঠো। আর কোনো উপায় না পেয়ে উঠে পড়লাম। অজু করে আব্বুর সাথে মসজিদে চলে গেলাম। আমি যে নামাজ পড়ি না তা না, মাঝে মাঝে সকালে শয়তান নাড়া দেয়, উঠতে পারি না। তবে এখন মনে হয় আর সমস্যা হবে না, কারণ শয়তানের রানী বাসায় চলে এসেছে। কিছু মনে করো না মিম। আব্বু আর আমি নামাজ পড়ে কিছুক্ষণ গল্প করে হাঁটলাম। তারপর বাসায় এসে ব্রেকফাস্ট করছি, এমন সময় ফোনে আবার মেসেজ আসলো। ওপেন করে দেখলাম ওই নাম্বারটা থেকে মেসেজ না। পরে তাড়াতাড়ি কল করলাম, কিন্তু নাম্বার বন্ধ। কে হতে পারে এটা? মেসেজ ওপেন না করে তাড়াতাড়ি কল করলাম, কিন্তু না, নাম্বার বন্ধ। কে হতে পারে এটা? আর এগুলো করার মানে কি? মেসেজটা ওপেন করলাম, লেখা ছিল আমার পেছনে ঘুরিয়ে তুই কিছু করতে পারবে না যদি না আমি নিজে তোর সামনে না আসি। হ্যাঁ, খুব শীঘ্রই আমি তোর সামনে আসব। এগুলো নিয়ে আপাতত ভাবার কোনো কারণ নেই, কারণ এমনিতেই এই নাম্বার দিয়ে কিছু করার যাচ্ছে না। যখন সামনে আসবে তখন দেখা যাবে। এসব ভাবছি এমন সময়। ওই কি ভাবছো এত? না, কিছু না। তোর কাজ কেমন চলছে? পুলিশের কাজ আর কেমন চলবে আব্বু? আচ্ছা, তুই বৌমাকে নিয়ে একটু ঘুরে আয় না। আম্মু, এখন কিভাবে যাব? অনেক দিন এমনিতেই ছুটি গেল, তার উপর এখন ছুটি নিলে। না আম্মু, আমার এখন ঘুরতে হবে না, আগে ওর কাজ। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস। কেন ভাবি, যাবে না কেন? এমনি পরে যাওয়া যাবে। কিন্তু আমি বুঝলাম মিম একটু কষ্ট পেয়েছে আমি মানা করে দেওয়াতে, কিন্তু এখন আমার আর কোনো অপশন নেই। আমাকে কাজ করতেই হবে, না হয়। ওই ভাইয়া, কি ভাবছিস? ঘুরতে তো নিয়ে যাবি না, তাহলে কিসের প্ল্যান করছিস? আম্মু, নুসরত কিন্তু বেশি পেকে গেছে। ভালো কথা বললেই দোষ। যা, আর কিছু বলবো না। ওলে বাবা, আমার ননদটা রাগ করেছে, আমি তো আছি। এসব বলে মজা করছে, আর আব্বু আম্মু ওদের এগুলো দেখে হাসছে, আর মাথায় এগুলো কিছু ঢুকছে না। আমার মাথায় এখন আমার পেছনে লাগা শত্রুই চাইতো কালকের মেয়েটার হত্যাকারীকে ধরা। আরো বেশি পাক খাচ্ছে। থানায় চলে আসলাম। সাইদ, ওই মেয়েটার রিপোর্ট আসছে? জি স্যার, প্রথমে রেপ করেছে, তারপর হত্যা করেছে। ওর পরিবার এখন কোথায়? স্যার, হাসপাতালে। তারপর হাসপাতালে চলে আসলাম। ডাক্তার, এখন কি আনিকা, মার্ডার হওয়া মেয়েটার নাম, এর বাবা মায়ের সাথে কথা বলতে পারবো? জি পারবেন, কিন্তু বেশি প্রেশার দিয়েন না।
জি, তারপর কেবিনে গেলাম। দুইটা অসহায় বাবা মাও বসে আছে, যাদের মেয়ে কালকেই খুন হলো। হয়তো এটা তারা কোনোদিনই আশা করেনি। কাদার মতো অবস্থায়ও নাই। এরা হয়তো চোখের সব পানি শুকিয়ে গেছে। আল্লাহ কত বড় একটা পরীক্ষায় ফেললো। এদের কেমনে পারবে এরা মেয়েটার কথা ভুলতে? স্যার, আপনাদের কিছু কথা জিজ্ঞেস করার ছিল। কি জানতে চান আমাদের কাছ থেকে? পারবেন আমাদের মেয়েকে এনে দিতে? স্যার, সেটা কোনোভাবেই পারবো না, কিন্তু তার হত্যাকারীকে তো শাস্তি দিতে পারবো। তার জন্য আপনাদের সাহায্য লাগবে। কি কি দোষ করেছিল আমার মেয়ে? কেন তার সাথে আল্লাহ এরকম করলো? আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার জীবন কেড়ে নিল কেন? কেন? কি পাপ করেছিল যে আমার এত বড় শাস্তি দিল আল্লাহ? এগুলো বলতে বলতে মেয়েটার আবার কান্নায় ভেঙে পড়লো। কিন্তু মেয়েটা তো আর ফিরে আসবে না। এখন এর বাবাও তার মাকে সান্ত্বনা দেওয়ার অবস্থায় নাই। কেমনে পারবে তাদের একটা নিষ্পাপ মেয়ের এই অবস্থা? স্যার, আপনারা শান্ত হন। আমাদের কিছু কথা জানার ছিল, তারপরে আমরা চলে যাব। আর হ্যাঁ, কথা দিচ্ছি হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দেব। জি বলেন, কি জানতে চান? আপনাদের কোনো পারিবারিক শত্রু আছে যে এই কাজটা করতে পারে? না, আমাদের এমন কোনো শত্রু নাই। আপনাদের মেয়ে কি কোনো রকম সম্পর্কে ছিল, মানে কারোর সাথে প্রেম করতো? না, আমার মেয়ে কখনো এগুলো করতেই পারতো না। উল্টা ও এসবকে ঘৃণা করতো। কিন্তু আমার মেয়ের সাথে আজ এরকম হলো। আবার কান্না শুরু করে দিলেন ওনাদের। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, তাই ওখানে আর না থেকে বের হয়ে আসলাম। স্যার, কি মনে হয় আপনার ওনাদের কোনো শত্রু নাই? মেয়েটা কোনো খারাপ মেয়েও না, তাহলে তার সাথে এমনটা কে করতে পারলো? এখন কিছুই বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, ওর ফ্রেন্ডদের থেকে খোঁজ নাও, হয়তো তারা কিছু জানতে পারে যা তার পরিবার জানে না। জি স্যার। এরপর আরো 2 দিন চলে গেল। কেসটার কোনো কুল কিনারা করতে পারলাম না। আর এই 2 দিনে আমার পেছনে যে লেগেছে তার থেকেও কোনো মেসেজ আসেনি। থানায় বসে আছে এমন সময় সাইদ দৌড়ে এসে বলল, স্যার, একটা খবর পাওয়া গেছে। কি খবর? ওই মেয়েটাকে একটা ছেলে ফলো করতো। মানে? মানে ছেলেটা ওকে মনে হয় লাইক করতো আর ওর পিছনে ঘুরঘুর করতো, কিন্তু মেয়েটা পাত্তা দিত না। কার কাছ থেকে পেয়েছো খবরটা? মেয়েটার এক বান্ধবী আছে থানায়। আমার কাছে পাঠিয়ে দাও। জি স্যার। জি, আসুন। তারপর মেয়েটা এসে একটা চেয়ারে বসলো। এতক্ষণ মেয়েটার দিকে তাকাইনি। এবার তাকাতে আমি অনেক বড় একটা শক খেলাম, কারণ আমার সামনে সামিয়া বসে আছে। সামিয়াও হয়তো আমাকে এভাবে ভাবেনি। তুমি? শাকিল, তো তুমি? আমি। তো তুমি মারা যাওনি? না গো, এত তাড়াতাড়ি কিভাবে চলে যাই বলো? কিছু শত্রুকে তো শেষ করতে হবে। সামিয়া উঠে চলে যেতে চাইলে আমি আটকালাম। এত ভয় পেও না, আমি জানি তুমি আমাকে কেন মারতে চেয়েছো। তোমার জায়গায় যে কেউ এটাই চাইতো। তুমি জানো? জানি। এখন তুমি আপাতত তোমার বান্ধবী সম্পর্কে কি বলতে এসেছো তাই বলো। শাকিল, আমাকে মাফ করে দিও। আমি আসলেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার ভিতরে প্রতিশোধ নেওয়ার ভাবনাটার জন্য তোমাকে ওই দিন আমি... এটা বলে আমাকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় পিছন থেকে কেউ ওর হাত ধরে টেনে ধরলো। সামিয়া তো পুরাই অবাক। আমিও পিছনে তাকালাম, দেখি সুলতানা সামিয়ার হাত ধরে দাঁড়িয়ে আছে। কি গো, তোমরা তো দেখি জমিয়ে প্রেম করছো। সুলতানা, তা নয়, দেখো আমি এখনো বাসা থেকে উঠিনি। সেজন্যই তো এখনো তোমার কিছু হয়নি। না হয় তোমাকে... কে আপনি? আর আমাদের মাঝে কথা বলার অধিকার কে দিল আপনাকে? আমার তো 100 ভাগ অধিকার আছে, কিন্তু তুই কোন অধিকার নিয়ে ওকে জড়িয়ে ধরতে চাইলি? আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, তাই। আর আপনি আমার হাত ধরে রাখার কে? সুলতান আমার বউ। কি, তুমি বিয়ে করে ফেলেছো? তাতে তোমার জ্বলছে কেন? সামিয়া, সুলতানা, তোমরা বসো। এটা থানা, কোনো বাসা নয়। ও, তাহলে এটাই সেই সামিয়া যে তোমাকে মারতে চাইছিল। তোমরা কি বসে কথা বলবে? রেগে গিয়ে এবার দুইজনই বসলো। সামিয়া, তুমি আমাকে মারার পর যখন অসুস্থ হয়ে যাই, তখন তোমাদের বরিশালের পুরাতন বাড়িতে গিয়েছিলাম। তুমি আমাদের বাড়ির কথা কেমনে জানো? জানি কোনোভাবে, আর আমি অনেক খোঁজার পর তোমাদের কেয়ারটেকারকে পাই, আর তার থেকেই আমি তোমাকে মারার কারণ খুঁজে পাই। আমি যখন আমেরিকায় ছিলাম তখন তোমরাও সেখানে ছিলে, জানি। আর একদিন আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে 2 জন লোক মারা যায়। আমি যদি ভুল না হই তাহলে এরা তোমার বাবা মা ছিলেন। কিন্তু তুমি কি জানো ওই গাড়িতে আমি ছিলাম না? মানে? ওখানে আমি ড্রাইভার ছিলাম না, আমি তখন বাসায় ছিলাম। তার মানে আমার পরিবার হারানোর জন্য তুমি দায়ী নও? না, আর আমি সব জানতে পারি, তাই আর এই বিষয়টা নিয়ে তেমন কোনো ঘাটাইনি।
আর তোমার জায়গা থেকে তুমি ঠিক ছিলে, তোমার সব শেষ হয়ে গেছে। কিন্তু আমি তো তোমাকে মেরে ফেলতে চাইছিলাম যদি সত্যি তোমার কিছু হয়ে যেত। কিছু তো হয় নাই। সুলতানার দিকে তাকালাম, দেখি ও অবাক হয়ে আমাদের কথা শুনছে। ওই মুখে মশা যাবে, এখন তো জানলে। সরি বোন, আমি আসলে বুঝতে পারিনি। না না ঠিক আছে, কেউ তার স্বামীর ভাগ কাউকে দিতে পারবে না। সামিয়া, তুমি আনিকার ব্যাপারে কি বলতে এসেছো? আসলে ওকে আমি চিনি প্রায় 5 বছর ধরে। আমি নুসরাতের ভার্সিটিতে আসার আগে আনিকাদের ওখানে পড়তাম, তাই পরিচয়। আর আমরা ফ্রেন্ড ছিলাম। আর তখন থেকেই ওকে একটা ছেলে লাইক করতো, কয়েকবার প্রপোজও করছে, কিন্তু আনিকা পাত্তা দেয়নি। আর এখনও ওই ছেলেটা আনিকার পিছনে ঘুরতো, আমি যতটুকু জানি। ছেলেটার বাসা কোথায়? আনিকাদের পাশেই হবে হয়তো। ও, নাম কি? আবু বক্কর সিদ্দিক। আচ্ছা, আমি এখনই যাব। আর সামিয়া, তুমি কোথায় যাবে? সামিয়া, আমাদের বাসায় চলো, কয়েকদিন ঘুরবে। না, আমি আজকেই আবার আমেরিকা চলে যাব। আর ওখানে আমি আমার ভাইয়া ভাবির সাথে থাকি। ও আচ্ছা, বেড়াতে এসো। এই যে মহারানী, আপনার হঠাৎ আগমনের কারণ কি? মিষ্টি খেতে আসলাম। মিষ্টি তো বাসাতে আছে, এখানে মিষ্টি কোথায় পাবো? যা, তুমি কিচ্ছু বোঝো না। আচ্ছা, লাগবে না কিছু, এমনিতে আসলাম, বাসায় বোর লাগছে তাই। ওহো তাই, শয়তানি হাসি দিয়ে। আচ্ছা চলো, যাওয়ার সময় বাসায় নামিয়ে দিব। তারপর সুলতানাকে সহ নিয়ে গাড়ি নিয়ে বের হলাম। পেছনে আর একটা পুলিশের গাড়ি, ওকে বাসায় নামিয়ে দিয়ে আবার ঘটনাস্থলে গেলাম। আজকে আবার পুলিশ আসতে দেখে সবাই উৎসুক হয়ে ভিড় করা শুরু করলো। আশেপাশের মানুষদের থেকে খবর নিয়ে বক্করের বাসাটা খুঁজে বের করলাম। আর ওখানে গিয়ে কলিং বেল বাজালাম। একটা লোক এসে দরজা খুলে দিল। আমাদের দেখে একটু মনে হয় ভয়ও পেল। স্যার, এটা বক্করের বাসা তাই না? জি, আমি ওর বাবা। কি জন্য দরকার ওকে? আনিকার হত্যার ব্যাপারে ওর থেকে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। জি আসুন। তারপর আমি আর সাইদ লোকটার সাথে ভেতরে গেলাম আর বক্করের রুমে নিয়ে গেল। রুমটা একটু অগোছালো। আমরা যেতেই বক্কর শোয়া থেকে উঠলো আর ওকে দেখে বোঝাই যাচ্ছে অনেক ডিপ্রেশনে ভেতর দিয়ে যাচ্ছে। এটা কি ভালোবাসার মানুষ হারানোর নাকি অন্য কিছুর? বক্কর, আমাদের তোমার কাছ থেকে কিছু জানার ছিল। জি বলুন। স্যার, আপনি একটু বাইরে যাবেন বক্করের বাবাকে। বক্কর, তো বক্কর, তোমার এই অবস্থা কেন? এমনি, কি জানতে চান বলুন। তোমার আর আনিকার মধ্যে কি হয়েছিল? কি হবে, কিছু হয়নি। তাহলে তুমি ওকে মারলে কেন? কি বলছেন এসব? আমি ওকে কেন মারবো? কিন্তু আমরা তো জানি তুমি ওকে মেরেছো। সব মিথ্যা, আমি ওকে মারিনি আর মারতে পারি না, কেন আমি ওকে ভালোবাসি। হয়তো তোমার ভালোবাসা মেনে না নেওয়ার জন্য মেরেছো। স্যার, এক কথা কয়বার বলবো? আমি ওকে মারিনি। আর আমাকে মেনে না নেওয়া যদি মারতে হতো তাহলে ওর পিছনে এত বছর করতাম না। ও আচ্ছা, সাইদ। জি স্যার। ওর রুমটা সার্চ করো। তারপর ওরা ওর রুমটা সার্চ করতে লেগে গেল। আমি আশেপাশে দেখেছি। ও আপনাদের তো বক্কর নামের ছেলেটার সম্পর্কে কিছু বলা হলো না। দেখে ভালোই মনে হয়, লম্বা, স্বাস্থ্যবান। তবে এখন কেমন জানি উদ্বিগ্ন দেখাচ্ছে। এটা কি ভালোবাসার মানুষ হারানোর জন্য নাকি অন্য কোনো কারণে তা জানি না। আর পরিবার বলতে মা, বাবা আর এক বড় ভাই যে এখন দেশের বাইরে। এর মাঝে সাইদ আসলো। স্যার, তেমন কোনো ক্লু পেলাম না। ভালো করে দেখেছো? হ্যাঁ স্যার। আমি আবার আশেপাশে দেখছি। বক্কর ছেলেটা দেখে একইভাবে বসে আছে। হঠাৎ বেলকনির দিকে একটা জিনিসের উপর আমার চোখ আটকে গেল আর মুখের কোণায় হাসি ফুটে উঠল। সাইদ, ওই যে বেলকনির দিকে দেখা যাচ্ছে ময়লার ঝুড়িতে, ওইটা একটু নিয়ে আসো। তারপর সাইদ গিয়ে ওইটা নিয়ে আসলো। স্যার, এটা একটা শার্ট। চিনতে পারছো এটা? হ্যাঁ স্যার, মনে পড়েছে। ওই যে। হ্যাঁ, কাপড়ের টুকরাটা বের করো আর মিলাই দেখো। আর দেখো শার্টের কোথাও ছেঁড়া আছে কিনা। স্যার, একদম সেম মাপের। ছিঁড়া দেখেন। তো বক্কর বাবু, এবার কি বলবেন? মানে কি বলার আছে? আর এসব কি শার্ট দিয়ে কি হবে? এখনো অভিনয় করে যাচ্ছ? কিসের অভিনয়? একটা শার্ট দিয়ে কি প্রমাণ করতে চান? এটা সেই শার্ট যেটা টুকরা আমরা আনিকার হাতে পেয়েছি। তার মানে এটা তো খুনেরই শার্ট, তাই না? হ্যাঁ বুঝলাম তো। তো কি এটা তো তোমার শার্ট? না স্যার, এটা আমার শার্ট না। তোমার না মানে? হ্যাঁ, এটা আমার ফ্রেন্ডের। আনিকার খুন হওয়ার দিন ও আমার এখানে এসেছিল আর বললো যে ওর শার্টটা কোথাও লেগে ছিঁড়ে গেছে, তাই আমার থেকে একটা পরে চলে গেছে। তার মানে সেই। এটা যে তোমার না তার প্রমাণ কি? আমার বাবা মাকে জিজ্ঞেস করুন।
তারপর ওর বাবা মাকে জিজ্ঞেস করলাম, তারাও একই কথা বলছে যে এটা তাদের ছেলের শার্ট না। তোমার ফ্রেন্ড এখানে কয়টার সময় এসেছে? এই দিন দুপুরের একটু আগে। আর পোস্টমর্টেম অনুযায়ী আনিকার খুন ও দুপুরের আগে হয়েছে, তার মানে তোমার ফ্রেন্ডের সাথে জড়িত আছে। তাহলে ওর ডিটেলস বলো। স্যার ও তো মনে হয় বাসায় নাই, কোথাও গেছে। আচ্ছা, এক কাজ করো, তুমি ওকে ফোন করো আর বলবে যে দেখা করতে চাও, যে কোনো কিছু একটা বানিয়ে বলে দাও, আর আমাদের কথা বলবে না, আর ফোন লাউড স্পিকারে দাও। তারপর ও ফোন করলো, কয়েকবার রিং হওয়ার পর কল ধরলো। রিফাত কোথায় তুই? কেন? আর তুই আমাকে এখন কল কেন দিলি? আসলে বাসায় আর ভালো লাগছে না, চল কোথাও ঘুরে আসি। ওহ, এটা তো ভালো কথা। কোথায় যাবি? আয় এই জায়গায় আয়, ওখানে ঠিক করব। আচ্ছা। তারপর কল কেটে দিল। স্যার এত সহজে রাজি হয়ে গেল কেন? আর ওর ফোনও অফ করেনি? আরে ও এমনিতেই গা ঢাকা দিত, তার থেকে ঘুরতে যাওয়ার বাহানা তো ভালোই, আর কেউ ওকে সন্দেহ করবে না, তাই ফোন অফ করেনি। স্যার প্লিজ ওকে সর্বোচ্চ শাস্তিটা দিবেন। ও যে এরকম একটা কাজ করবে তা কখনো ভাবিনি, তাও যাকে আমি ভালোবাসি তার সাথে। চিন্তা করো না। তারপর ওখান থেকে কয়েকজন পুলিশ নিয়ে বক্করের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলাম। বক্করের থেকে ওর একটা ছবিও নিয়েছি। গাড়ি থেকে নামতেই দেখলাম ছবি অনুযায়ী রিফাত একটা গাছতলায় বাইকের উপর বসে বসে ফোন টিপছে। আমরা যে ওর পাশে গেছি ওর খেয়ালই নেই। তো রিফাত, ঘুরতে যাবি? চল। আমার কথা সামনে তাকিয়ে পুলিশ দেখেও ভয় পেয়ে গেল। খুব ঘুরতে মানে? আরে তোর শ্বশুর বাড়িতে যাব, চল। কি বলছেন এসব? আর আমি কেন, কোথায় যাব? তোকে তো যেতেই হবে, এটা বলে হ্যান্ডকাপ পরিয়ে দিলাম। এ কি, হ্যান্ডকাপ পরলেন কেন? আর আমি কোথাও যাব না। চুপ। দেখ, ভালো করছিস না তুই। জানিস না আমি কে আর কি করতে পারি? আমার ব্যাকগ্রাউন্ড কি? ছাড় বলছি, না হয় ভালো হবে না। তুই যেই হ, তোকে তো শাস্তি দিবই, আর তোর ব্যাকগ্রাউন্ড পরে দেখে নেব। ভালো করছিস না। চুপ। আর একটা কথা বললে এখানেই শুট করে রেখে দেব। আর আমি কি করতে পারি তাও কেউ জানে না। এতদিন সাধারণভাবে ছিলাম, আজ থেকে আমার নতুন রূপ দেখবি। ধমক দিয়ে বললাম। স্যার আমরা ওকে নিয়ে যাচ্ছি। চল, আমরাও যাচ্ছি। তারপর ওকে থানায় এনে জেলে ঢুকিয়ে দিলাম। এখনো আমাকে ধমকে যাচ্ছে, আর আমিও এটাই চাই যে ও রেগে থাকুক। কিছুক্ষণ পর ওকে টর্চার রুমে নিয়ে গেলাম। তো এবার বল, আনিকাকে কেন খুন করেছিস? আমি কাউকে খুন করিনি। কিন্তু আমাদের কাছে তো প্রমাণ আছে যে তুই ওর খুন করেছিস। কি প্রমাণ? তোর ছেঁড়া শার্টটা। ওহ, তাহলে প্রমাণ পেয়ে গেলি? কত নিখুঁতভাবে করলাম, কিন্তু একটা শার্ট আমাকে ফাঁসিয়ে দিল। তোর কপাল খারাপ। এবার বল, ওকে কেন খুন করেছিস? হ্যাঁ, ওকে আমি খুন করেছি। প্রথমে ওর সব ইজ্জত কেড়ে নিয়েছি, তারপর খুন করছি। তা তো জানি, কিন্তু কেন করলি? কলেজে আমি ওকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু ও আমাকে অ্যাকসেপ্ট করেনি। তাও কিছু করিনি, কিন্তু 2 বছর আগে ও আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছিল। তার প্রতিশোধের জন্য এতদিন সুযোগ খুঁজছিলাম, যখন পেলাম হাতছাড়া করিনি। শুধু একটা থাপ্পড়ের জন্য তুই ওকে জীবনে মেরে ফেললি? কারণ আমার ইগোতে লেগেছিল। ও, অনেক ইগো তাই না? এটা বলেই কয়েকটা বাড়ি আর থাপ্পড় দিলাম। দেখা এবার তোর ইগো, দেখা আর কতটা মেয়ের সাথে এরকম করেছিস। রিফাত কিছুর প্রমাণ রাখে না, কিন্তু এটাতে ফেসে গেলাম, আফসোস। তবে তুই আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবি না। ও তাই নাকি? সেটা পরে দেখা যাবে। এটা বলে আরো কয়েকটা বাড়ি দিলাম। দেখ, ভালো করছিস না, আমার গায়ে হাত তুলে। কর, কি করবি? এটা বলে আরো কয়েকটা মার দিলাম। স্যার একে তো এমনিতে শাস্তি পেতে হবে, এখন টর্চার করলে আমাদের উপর ওই চাপ আসবে। তুই বুঝলি। আমায় শুধু আমার ফোনটা দে, তাহলে তোদের সবার চাকরি খাবো। সাইদ, ওকে ওর ফোন দাও, আর বেশি করে টাকা ঢুকিয়ে দিও, দেখি আমার কি বা করে। তারপরে সে আমার ক্যাবিনে বসলাম। মানুষ কতটা পাষাণ হলে এরকম করতে পারে? শুধু একটা থাপ্পড়ের প্রতিশোধের জন্য একটা মেয়ের প্রাণ নিয়ে নিল। এবার কাকে কল করবি সবগুলোকে একসাথে হাজতে ঢোকাবো মনে মনে। রিফাতের দিকে একটার পর একটা কল করে যাচ্ছে, আর আমার কাছে একটার পর একটা কল আসছে। সবাই কল করে বলে ওকে ছেড়ে দিতে, আর ওরা
সবাই এক একটা নেতা, আর এদিকে আমি এক একজনকে বসাই দিলাম সব কল নোট করতে, আর কারা কারা কল দিচ্ছে সবার নাম ডিটেলস নোট করতে। অনেক দিন ক্ষমতা চালাইছিস, তোরা এবার আইনের ক্ষমতা দেখাবো। আর রিফাত, তোকে তো আর জানে বাঁচিয়ে রাখবো না, সবার সামনেই তোকে আমি। স্যার, সবার কল রেকর্ড করার কারণটা জানতে পারি? সময় হলে দেখবে। ওহ স্যার, একটা কথা বলার ছিল। স্যার, আপনার ব্যাপারের কেসটা কি আর আগাবেন না? আগে এটা শেষ করি, তারপর ওটা দেখবো। ওকে স্যার। এভাবে প্রায় 2 ঘন্টা চলে গেল, আর অনেকগুলো নেতার কল রেকর্ড প্লাস ডিটেলস জমা করলাম, যারা কল দিয়েছে একে ছাড়ানোর জন্য। আর অনেক কষ্ট এদের আরও বিভিন্ন অপকর্ম সম্পর্কে জানালাম, যার জন্য এদের শাস্তি দেওয়া যাবে। সাইদকে গাড়ি বের করতে বললাম। জি স্যার। এরপর জেল সেলের সামনে গিয়ে, ধন্যবাদ রিফাত আমাকে সাহায্য করার জন্য। মানে? একটু পর বুঝবি। এরপর বের হয়ে একটা নেতার বাসায় আসলাম। এসে কলিং বেল বাজাতে একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। আপনার নেতাকে একটু ডেকে দিন। আমাকে আবার কি দরকার? আর আমার বাসায় পুলিশ আসার কারণ কি? আপনাকে অ্যারেস্ট করতে আসলাম। মানে কি বলছেন এসব? একটু আস্তে, আপনার অনেক অপকর্মের প্রমাণ আছে আমার কাছে। আর আপনি যাকে বাঁচাতে কল করেছেন তার সাথেও আপনার অপকর্মের সব কথা স্বীকার করেছে। দেখুন, এসব এখন শেষ করে দিন। চুপ, অনেক বলেছিস। খারাপ কাজ করবি, আবার কেউ বললে তার মুখ বন্ধ করতে চাইবি। আর কিছু বলতে না দিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিলাম। আর এভাবে যতগুলো নেতাকে কল করেছি সবাইকে অ্যারেস্ট করে থানায় এনে ভরে দিলাম। আমার এসব কাজ দেখে রিফাত অবাক। ও ফোন করেছিল ওকে বাঁচাতে, কিন্তু এখন যাদের ফোন করেছে তারা ওকে বাঁচাবে দূরে থাক, তারাও থানায়। আমাদের এসব কর্মকাণ্ড দেখে তো রিফাত অবাক, আর হবারই কথা, কারণ ও যাদের ওকে বাঁচাতে ফোন করেছে তারা ওকে বাঁচাবে দূরের কথা, ওরা নিজেরাও এখন জেলে। কিছুক্ষণ পর রিফাতের কাছে গেলাম। কি রিফাত, কেমন লাগছে এখন? এসব কি হচ্ছে? এদের থানায় আনা হলো কেন? সেটা তো তোর ব্যাপার না, এখন তুই নিজেকে কিভাবে বাঁচাবি সেটা নিয়ে ভাব। হা হা হা, আমাকে আটকে রাখার সাহস কারো নাই। এদের এখানে আনলে কি হবে? আমার আসল শক্তি তো আছে। আরে, এর থেকে বড় বড় মার্ডার করে আমি বেঁচে গেছি। তোর মতো পুলিশ আমার কিছুই করতে পারবে না। ও তাই নাকি? তাই তুই আমার কিছুই করতে পারবি না। সেটা তো দেখাই যাবে। এসব নেতা ফেতাদের তো শাস্তি হবে, কিন্তু তোকে যে শাস্তি দিব তার কথা তো ভাব। শাস্তি দিবি মানে? সময় হলে বুঝতে পারবি। তারপর টর্চার রুম থেকে বেরিয়ে আসলাম, আর সব বুয়া নেতাদের বিভিন্ন অপকর্মের কেস ফাইল করতে লেগে গেলাম। 2 দিন চলে গেল। এর মাঝেও সব নেতাদের কোর্টে পেশ করে তাদের বিরুদ্ধে সকল প্রমাণ দেখালাম, আর কোর্ট ওদের অপরাধ বিবেক করে শাস্তি প্রদান করলো। কিন্তু রিফাতকে কোর্টে নিয়ে গেলাম না, আর সব জায়গায় বললাম যে আমাদের ইনভেস্টিগেশন এখনও অনেক বাকি আছে, তাই ওই কেসটা আমার হাতেই অর্পণ থাকুক। তারপর হসপিটালে চলে গেলাম, আর ওখান থেকে আনিকার বাবা মাকে নিয়ে ওদের ফ্ল্যাটে চলে গেলাম। বর সাইদকে পাঠিয়ে রিফাতকেও নিয়ে গেলাম আমার কাজের। কিছুই তারা বুঝতেছে না। রিফাতকে নিয়ে যাওয়ার পর আনিকাকে যে রুমে যে জায়গায় খুন করেছে ঠিক ওই জায়গায় নিয়ে যাওয়া হলো। তারপর আমি আর আনিকার বাবা মা ওই রুমে গেলাম। স্যার, আপনি কি করতে চাইছেন? তোমার কি মনে হয় এই হত্যাকারীকে কি করা উচিত বলে মনে হয়? না মানে, এর হত্যার বদলে কি একে হত্যা করা উচিত না, তো আর 1-2টা করে নিয়ে কয়েকটা খুন করেছে, এদের মতো জানোয়ারগুলো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এনকাউন্টার? কিন্তু স্যার, ওই যে বাবা মাগুলোর দিকে তাকিয়ে দেখো। আনিকার বাবা মাকে দেখে ওরা ওদের মেয়েকে কত যত্নে বড় করেছে, কত আশা ছিল, কিন্তু এই কুত্তাটা ওদের আশাটা ভরসাটা শেষ করে দিয়েছে। এখন একে কোর্টে নিয়ে গেলে বেশি হলে 10 থেকে 12 বছরের সাজা দিবে, কিন্তু ওনারা কি ওনাদের কলিজাকে খুঁজে পাবেন? শুধু এরা না, যাদের কেবল হত্যা করেছে তারা কেউ কি ফিরে আসবে? কিন্তু স্যার, হত্যার কারণটা কি বলবেন? সেসব আমি দেখে নিব, এখন ওই রুমে চলো। তারপর সাইদ, আমি আর আনিকার বাবা মা আনিকাকে যে রুমে হত্যা করা হয়েছে ওখানে গেলাম। এসব কি হচ্ছে? আমাকে এখানে কেন নিয়ে আসা হলো? তোকে এখানে এনেছি যাতে করে তোকে দেওয়া শাস্তি দেখে এরপর থেকে প্রত্যেকটা ধর্ষক কোনো বাবা মায়ের বুক খালি করার আগে 1000 বার ভাবে। আমাকে দেওয়া শাস্তি মানে? আর আমাকে এখানে কিসের শাস্তি? তোকেও আনিকার কাছে পাঠাবো, তাই তোকে ঠিক একই জায়গায় নিয়ে আসলাম। মা মানে? তোতলাচ্ছিস কেন? যখন ওদের হত্যা করেছিলে তখন এত ভয় লাগতো নি? দেখ, ভালো হবে না। আঙ্কেল আন্টি, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেছেন আপনাদের এখানে নিয়ে আসার কারণ। ওই বুড়া
চুপ কর। আমি শুধু একবার ছাড়া পাই, তারপর তোদের প্রত্যেককে দেখে। ঠিক সেই সময় 2টা গুলির আওয়াজ আসলো ওই ফ্ল্যাট থেকে, আর তখন সবাই দেখলো যে আমার পিস্তল ওর দিকে তাক করা আর রিফাতের বুকে 2টা গুলির নিশানা। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, আর আমি সাইলেন্সার না লাগানোর গুলির আওয়াজ আশেপাশের সব জায়গায় পৌঁছে গেছে। যা, তোকে এবার একেবারের মতো ছেড়ে দিলাম, এবার আমাদের ভালো করে দেখে নিস। বাবা, তুমি একদম ভালো করেছো। এখন আমার নিষ্পাপ মেয়ের আত্মাটা একটু শান্তি পাবে। আপনারা কি এই বাসাতেই থাকবেন নাকি অন্য কোথাও শিফট করবেন? না, এখানে আমরা আমাদের মেয়ের শূন্যতা সহ্য করতে পারবো না। আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাব। স্যার, লাস্টটাকে কি করব? অ্যাম্বুলেন্স এনে নিয়ে যাও। এর মাঝেই বাসাটার আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে, আর চারিদিকে খবর হয়ে গেছে যে এই বাসায় একটা খুন হয়েছে, তাও আবার পুলিশের হাতে। আমি নিচে নামতেই প্রেসের লোকেরা ঝাঁপিয়ে পড়েছে। এদের কাজ দেখলেই অবাক লাগে, তাও কিছু কথা বলার জন্য মুখ খুললাম। স্যার, এই বাসায় একজন খুন হয়েছে, তাও পুলিশের হাতে। এটা কি সত্যি? আপনারা তো সেই খবর শুনেই এখানে এসেছেন। স্যার, এভাবে যদি পুলিশের হাতে জনগণ মারা যায় তাহলে তাদের নিরাপত্তার কি হবে? আমি ওনার দিকে ভালো করে তাকালাম। মধ্যবয়স্ক একজন লোক। আপনার কোনো মেয়ে আছে? আছে। কতটুকু বড় হয়েছে? ইন্টার সেকেন্ডারি। কিন্তু কেন জিজ্ঞেস করছেন? কাল সকালে উঠে যদি শোনেন যে আপনার মেয়েকে কেউ ধর্ষণ করে খুন করেছে, তাহলে আপনার সেই ধর্ষককে কি করতে ইচ্ছা করবে? লোকটা চুপ। আমি এখানে কোনো জনগণকে খুন করিনি, একজন খুনিকে তার উপযুক্ত শাস্তি দিয়েছি, যাতে এরপরের কেউ এরকম কাজ করতে চাইলে আজকের দিনটার কথা ভাবে। ওদের আর কোনো কথার উত্তর না দিয়ে গাড়ির দিকে চলে আসলাম। গাড়ির ঠিক সামনেই দেখি বক্কর দাঁড়িয়ে আছে। বক্কর, আমাকে মাফ করে দিও তোমার বন্ধুর। না স্যার, আপনি ঠিক কাজ করেছেন। রিফাত ওর কাজে শাস্তি পেয়েছে। এরপর গাড়িতে উঠতে যাবো, এমন সময় ফোনে আবার মেসেজ আসলো। নাম্বারটা দেখলাম। ওই নাম্বারটা কি ব্যাপার? এতদিন ওর এই নাম্বার থেকে আবার কি বলতে চাচ্ছে? এবার এই খেলাটা শেষ করতে হবে। যেভাবেই হোক মেসেজটা খুলে তো আমি অবাক, কারণ এর আগে কখনো এরকম কিছু লেখা ছিল না। ওখানে লেখা ছিল, ওই জায়গা থেকে গাড়িতে উঠতে যাব, এমন সময় ফোনে আর একটা মেসেজ আসলো। খুলে দেখি ওই নাম্বার থেকেই আসা মেসেজ। একটু অবাক হলাম, এতদিন পর আবার মেসেজ আসলো কেন? খুলে তো আরও অবাক, কারণ এর আগে কখনো এরকম মেসেজ আসেনি। ওখানে লেখা ছিল, তুই আমার সাথে আরেকটা শত্রুতার বীজ বুনলি। তোর ভাগ্য খারাপ, এতদিন কিছু না বলে চুপ করেছিলাম, কিন্তু এখন আর থাকবো না। আমার সাথে লড়াই করার জন্য রেডি হও। এই মেসেজের আগা মাথা কিছু বুঝলাম না, আর আমি আবার ওর সাথে কি নতুন শত্রুতার বীজ বললাম, কিছুই তো বুঝলাম না। এই খেলাটা এবার যেভাবেই হোক শেষ করতেই হবে, কিন্তু এটার কোনো সূত্র খুঁজে পাচ্ছি না যেটা ধরে আগাবো। আর কিছু না বলে থানায় চলে গেলাম। থানায় যাওয়ার সাথে সাথেই উপর মহল থেকে ফোন চলে আসলো। হ্যালো স্যার। হ্যালো, এইসব কি শুনছি? আপনি ইনভেস্টিগেশনের নামে ওই লোকটাকে হত্যা করলেন কেন? স্যার, এটাকে আপনারা হত্যা না বলে বিচার বললে মনে হয় বেটার হয়। আপনার চিন্তাটা বুঝতে পেরেছি, কিন্তু উপরমহল আর জনগণকে কি আপনি সামলাতে পারবেন? এমনকি আপনার চাকরিটাও চলে যেতে পারে। না স্যার, এটা আপনিই সামলান। আর আমি কোনো খারাপ কাজ করিনি যে তারা আন্দোলন করবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। জি স্যার, ধন্যবাদ। আপাতত একটা ঝামেলা শেষ হলো। আমি বুঝি না এদের মানসিকতা, যখন মেয়েটা খুন হয় তখন সবাই চুপ, আর যখন মেয়েটার খুনি হত্যা হলো তখন এদের সবার মানবতা এসে একসাথে সবার মনে ভর করে। কনস্টেবল। জি স্যার। ওই দিনের ঠিকানাটা নাও আর গাড়ি বের করো। জি স্যার। তারপর গাড়ি নিয়ে ওই জায়গায় গেলাম যেখান থেকে চুরি হওয়া গাড়ি দিয়ে আমার সাথে অ্যাক্সিডেন্ট করাইতে চেয়েছিল। ওখানে যাওয়ার পর সিসিটিভি ফুটেজ চেক করতে গেলাম। দিন এবং সময় দিয়ে ওই দিনের ফুটেজ দেখতে লাগলাম, কিন্তু এটা তো সেই লোকটাই যে আমাকে মারতে চেয়ে কপালে গুলি লেগে মারা যায়। আর এই লোকটাই গাড়িটা চুরি করেছিল, আর কেউ নাই সাথে। স্যার, এই লোকটা আর বেঁচে নাই, তাহলে এখন কি করবেন? জানি না, দেখি কতটুকু যেতে পারি। তারপর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। কেউ বিরক্ত করতে আসছে না, হয়তো তারাও আজকের ঘটনাটা জেনে গেছে, তাই একা থাকতে দিচ্ছে। শাকিল, চলো খাবার খাবে। ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না। বেশি কথা বলবে না, তুমি বসো, আমি রুমে নিয়ে আসছি। তারপর আর কিছু বলতে না দিয়ে রুম থেকে চলে গেল। আর কিছুক্ষণ পর রুমে আসলো, হাতে একটা প্লেটে খাবার। নাও, কি নাও। খেতে ইচ্ছা করছে না। ডাকাবা না বলে দিলাম। আচ্ছা হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। কি বলে এসব রাগা? এখনই আসলাম বাসায়, তাও একটা এনকাউন্টার করে, আর বাসায় এসে বলতেছে যে
রাগাবো না আমাকে? চোখ রাঙিয়ে দেখাই, হায় রে কপাল। আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। আমি খাচ্ছি না, সুলতানা খাওয়ায় দিচ্ছে। এই প্রথম আম্মু বাদে কেউ আমাকে খাওয়াই দিচ্ছে। খাওয়া শেষ। আজকে খাবারটা একটু আলাদা রকম হয়েছে মনে হয়। আম্মু রান্না করেনি, অন্য কেউ করেছে। ঠিক ধরেছো। কে করেছে বলতে পারবে? আমি কেমনে বলবো? হয়তো কাজের বুয়া করেছে। না, আমি করেছি। কি, তুমি রান্না করতে পারো? কেন, ভালো হয়নি? না, রান্না ঠিক আছে, কিন্তু তোমাকে তো কখনো আগে রান্নাঘরের আশেপাশে দেখিনি, তাই জানতাম না যে তুমি রান্নাও করতে পারো। পারি, আম্মুর থেকে। এক্সকিউজ মি। দরজার দিকে তাকিয়ে দেখলাম নুসরাত। আপনাদের রোমান্টিক আলাপ আলোচনা শেষ হলে আমি কি আসতে পারি? না, আমাদের রুমে কোনো পেট নিয়ে এলাও হবে না। ওরে বাবা, আমাদের রুম হয়ে গেল। না না, মানে এই রুমে আর কি। ভাইয়া, তুই কিন্তু ভাবিকে ভালোবেসে ফেলেছিস। ও সত্যি নাকি? আমি তো জানি না। কিন্তু তুই কেমনে জানোস? এই যে আগের মতো আর চোখ লাল করে কথা বলিস না, ভাবিকে ভয় পাস না, এসব দেখেই তো বোঝা যায়। কে বলেছে আমি ভয় পাচ্ছি? দেখেই বোঝা যায়। তোকে তো আমি টু হাতের বুড়া আঙুল দেখিয়ে ধরতেও পারবি না। ওহ, তাই নাকি? দাঁড়া। এই না না ভাবি, তোমার জামাইকে যেমন আছে তেমন বসে থাকতে বলো। কেন এখন ভয় পাচ্ছিস কেন? কে ভয় পায়? এই যে আমার ভাবি আছে, দেখি এবার ছুঁয়ে দেখ আমাকে। তোর ভাবি আমাকে কি করবে? ওই, আমার কিউট ননদকে কিছু করবে না। দুজনকে এখন ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেবো। আসো দেখি। না থাক, তুই পেতনি, আমাকে ধরলে আর বাঁচতে পারবো না। কি, আমরা পেতনি? না তো, তোমরা তো শাকচুন্নি। ভাবি, ওকে ধরো তো, আজ দুইজন মিলে ইচ্ছা মতো পিটাবো। এভাবে হাসি গল্প করতে লাগলাম। আসলে পরিবার জিনিসটা একদমই অন্যরকম। এত মন খারাপ ছিল তা এক নিমেষেই চলে গেল। আর সত্যি বলতে সুলতানার প্রতি আমি কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছি। ওর ছোট ছোট শাসনগুলো, ওর সব রকম কাজই এখন আমার কেমন যেন অনুভূতির জন্ম দেয়। আসলেই ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এত তাড়াতাড়ি ওকে আপন করে ফেলতে পারবো কখনো ভাবিনি। যাই হোক, ওদের সাথে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়লাম। ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমো চলে আসলো। সকালে উঠে দেখলাম সুলতানা আমার আগেই উঠে গেছে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি, ঠিক সিঁড়ি বেয়ে নামবো এমন সময় পেছন থেকে কেউ আমার হাত ধরে টান দিল। এত তাড়াতাড়ি হলো যে কিছু বুঝে উঠতেও পারলাম না। পিছনে পড়া থেকে উঠে দেখি সুলতানাও হাঁপাচ্ছে। তার মানে সুলতানাই আমাকে টেনে ধরেছিল, আর মনে হয় ও দৌড়ে এসেছিল তাই হাঁপাচ্ছে। কি হলো, তুমি এভাবে টেনে ধরেছিলে কেন? তোমার সামনে সিঁড়িতে দেখো। আমি আমার সামনে সিঁড়িতে দেখি সিঁড়িতে তেল লেপটে আছে, আর যদি আমি এটার উপর পা দিতাম তাহলে কনফার্ম পরে একেবারে নিচে চলে যেতাম, আর কি হতো আল্লাহই জানে। কিন্তু এটা আবার কে করলো? সিঁড়িতে তেল পড়ে আছে কেন? সিঁড়িতে তেল কে ফেলেছে? আমি বুঝতেছি না, একটু আগে আমি আসার সময় এগুলা ছিল না, এই কয়েক মিনিটের মধ্যেই হয়তো পড়েছে, কিন্তু কে ফেলেছে? আর আমি তখন দূর থেকে চকচক করতে দেখি, আর তুমি না দেখে পা ফেলতে যাচ্ছিলে, তাই দৌড়ে আসি। আচ্ছা বাদ দাও, কাজের লোক থেকে পড়েছে, এগুলো পরিষ্কার করতে বলছি। চলো ব্রেকফাস্ট করবে। তারপর ব্রেকফাস্ট করে থানায় চলে গেলাম, কিন্তু কোনো কাজই মন দিতে পারছি না। সকালের সেই ঘটনাটা এখনও ভাবাচ্ছে। যদিও সবার চোখে এটা সামান্য, কিন্তু আমার মনে হচ্ছে এটার পিছনে অন্য কোনো কারণ রয়েছে। কারণ সুলতানা নিজেই বলছে একটু আগেও এগুলো ছিল না, আর এত তাড়াতাড়ি এগুলো কিভাবে আসলো। আসার সময় সুলতানাকে কাউকে এটা না বলে আসলাম, শুধু ঝামেলা আর টেনশন করবে। ওরা ডিউটি শেষে বাসায় আসছি। পুরো দিনটা কালকের এনকাউন্টারের জবাবদিহিতা আর বিভিন্ন কাজের মাধ্যমে শেষ হয়ে গেল। যতটা ঝামেলা হবে ভেবেছিলাম এই এনকাউন্টার নিয়ে, ততটা হলো না। গাড়ি চালাচ্ছি, আজ ড্রাইভারও নেই, নিজে নিজে চালাচ্ছি। হঠাৎ করে মনে হলো গাড়ি ব্রেক হচ্ছে না, এটা আবার কি হলো ভাবলাম। হঠাৎ করে চেক করে দেখলাম না গাড়ি ব্রেক ফেল হয়েছে কিনা। এখন কি হবে, এটা থামাবো কিভাবে? এর মাঝেই হঠাৎ সামনের দিকে চোখ যেতেই দেখলাম যে সামনের দিক থেকে দুইটা উজ্জ্বল হেডলাইট দেখা যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে এটা কোনো বড় গাড়ি হবে, কিন্তু এখন কি করব? গাড়িও থামছে না, উল্টা স্পিড বেড়েই যাচ্ছে। আর সামনে গাড়ির সিট, কি করব এখন? শুধু কেন এই রাস্তা দিয়ে আসতে গেলাম? এটা এমন রাস্তা যে ওই গাড়িটাকে সাইড দিয়েও যেতে পারবো না। গাড়িটা আরও অনেক কাছে চলে আসলো। আমি সামনে ব্রেক করার আর স্পিড কমানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিচ্ছু হচ্ছে না। এবার গাড়িটা একদম পাশেই চলে আসছে, আর কিছু না ভেবেই রাস্তার পাশে গিয়ে গাড়ি নামিয়ে দিলাম। আর ওই গাড়িটা আমার পাশ দিয়েই চলে গেছে। রাস্তার পাশে নামিয়ে দেওয়া গাড়ি গিয়ে একটা গাছের সাথে ধাক্কা
খেয়ে সিট বেল্ট আর আমি আগে থেকেই প্রস্তুত থাকায় তেমন কোনো আঘাত পাইনি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ওই বড় গাড়ি থেকে কেউ নামলো না। দেখতে ওটা চলে যাচ্ছে, এতক্ষণে নিজের দিকে তাকালাম, পুরো ঘেমে টেমে বাজে অবস্থা। আরেকটা গাড়িকে ফোন দিয়ে আনিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আর তেমন কিছুই হয়নি। এরপর দিন সকালে উঠে যেখানে অ্যাক্সিডেন্ট হয় ওখানে চলে যাই। ওখানে আগে থেকেই সাইদ আর কিছু পুলিশ আছে। স্যার এসব কিভাবে হলো? আপনার কিছু হয়নি তো? তারপর ওকে সব বললাম। ওই গাড়িটার নাম্বার দেখেছেন? না, নাম্বার প্লেট দেখা যায়নি, আর এটা একটা ফাঁদ ছিল। আমি নিশ্চিত গাড়িটা ভালো করে দেখলাম, অনেক জায়গায় ক্ষতি হয়েছে। তারপর ব্রেকের কানেকশনটা দেখলাম, যেটা অনুমান করেছি সেটাই ঠিক। এটা কেউ ঘটিয়েছে, ব্রেকের কানেকশন তারটা কেউ কেটে দিয়েছে সামান্য রেখে, আর ওই সামান্যটা আমি আস্তে আস্তে চিড়ে যাই, তাই প্রথমে বুঝতে পারিনি। দেখছো সাইদ, আমি বলেছিলাম না এটা কোনো ফাঁদ ছিল, কেউ ইচ্ছা করে করেছিল। আপনি কি আজ আর থানায় যাবেন? না, ভালো লাগছে না আজ আর। তোমরা গাড়িটা নিয়ে যাও, আমি বাসায় চলে যাব। ওকে স্যার। তারপর বাসায় চলে আসলাম, কিন্তু বাসায়ও যে এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল তা কে জানতো। অন্য আরেকটা গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসার কেউ ওই ঘটনা সম্পর্কে জানে না। আর বাসায় আসার একটাই কারণ, ঘটনাটাগুলো নিয়ে ভালো করে ভাবা, কালকের তেল পড়ে থাকা আর এই গাড়ির ব্যাপারটা, এগুলো কেউ ইচ্ছে করেই করছে, কিন্তু কে করছে সেটাই বুঝছি না। এরকম নয়তো এটা ওই লোক যে মেসেজ পাঠায়? কি ভাবছো এভাবে? না, কিছু না। তুমি আজ থানায় যাওনি কেন? এমনি ভালো লাগছে না। ও আচ্ছা, চলো কোথাও ঘুরে আসি, তোমার ভালো লাগবে। না, আজকে না, অন্য একদিন। আজ একটু কাজ আছে। ওকে। এ কি মন খারাপ করছো কেন? সত্যি আরেকদিন নিয়ে যাব। সত্যি তো? আচ্ছা, নুসরাত কোথায়? আছে, টিভি দেখতেছে। আচ্ছা, চলো ওখানে। তুমি যাও, আমি রুমটা গুছিয়ে আসতেছি। আচ্ছা, তারপর মোবাইল টিপতে টিপতে ড্রয়িং রুমের দিকে যাচ্ছে। আশেপাশের খেয়াল তেমন নয়। যাচ্ছে এমন সময় নুসরাত চিৎকার দিয়ে উঠলো, ভাইয়া! আমি কিছু বুঝে ওঠার আগেই ও এসে আমাকে ধাক্কা দিল, আর দুজনে গিয়ে ফ্লোরের উপর পড়লাম। আমার তেমন কিছু হয় নাই, কিন্তু নুসরাত পায়ে আঘাত পেয়েছে। আর আমরা পড়ার সাথে সাথে ড্রয়িং রুমের উপরের ঝাড়বাতিটা ফ্লোরে আছড়ে পড়লো। নুসরাত ধাক্কা না দিলে ঠিক আমার গায়ের উপর পড়তো না। আর নেওয়া যাচ্ছে না এসব। দুদিনের ভিতরেই 3-4 বার হামলা হলো, আবার নিজেদের বাসাতেও হলো। না, এবার এটার একটা হেস্তনেস্ত করতেই হবে। আমি ঠিক উঠে গিয়ে নুসরাতকে উঠালাম। আওয়াজ শুনে বাসার সবাই একত্রে হলো, আর নুসরাত কান্না করেই যাচ্ছে, বাকিদের মুখে কোনো কথা নাই। আমি কাজের লোকদের এগুলো পরিষ্কার করতে বলে দিয়ে কাউকে কিছু না বলে থানায় চলে গেলাম। আজকের দিনটা বাসায় থাকতে কিন্তু আর হলো না। স্যার আপনি আজকে আসবেন না বলেছিলেন? বলেছিলাম, কিন্তু তা করা হলো না। এবার সেই গোপন শত্রুটাকে আটকাতেই হবে। কেন স্যার, কিছু হয়েছে আবার? ওকে সব বললাম। আবার হামলা হয়েছে? কি বলেন স্যার? স্যার একটা কথা বলবো? কি? এটা আপনার ঘরের কোনো শত্রু না তো? মানে? না মানে যে কাজগুলো হয়েছে এগুলো তো আপনার বাসা থেকেই করতে হবে। কিন্তু গাড়ির ব্রেকের তারটা তাহলে কে কাটলো? সেটাও কথা স্যার। আমি গিয়ে আমার অফিসে বসলাম। আজকে যদি নুসরাত না থাকতো তাহলে কি যে হতো। কিছুক্ষণ পর আবার মেসেজ আসলো ফোনে। তোর ভাগ্য অনেক ভালো, সবসময় কেউ না কেউ তোকে আমার হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু আমিও দেখবো কতদিন এরকম বাঁচাই তোকে। তার মানে এটাও একটা ফাঁদই। কি মনে করে কল করলাম, মনে করেছিলাম আগের মতো এইবারও রিসিভ করবে না, কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করে এইবার কল রিসিভ করলো। হ্যাঁ, হ্যালো। আরে এত ব্যস্ত হওয়ার দরকার নাই, আমিও কথা বলার জন্য কল রিসিভ করলাম। কি চাস? আর এসব করছিস কেন? আমি তো চাই তোকে শাস্তি দিতে, কিন্তু বারবার বেঁচে যাচ্ছিস। কে তুই? সেটা সময় হলে জানতে পারবি। আর কিছু না বলেই কল কেটে দিলাম। তুই কে সেটাও আমি দেখে নেব। বাসায় সুলতানার কাছে কল দিলাম। হ্যালো। তুমি এখন কোথায়? আমি থানায়। আর নুসরাত কেমন আছে? ডাক্তার আঙ্কেল এসেছিল এখন। আর তুমি ওভাবে চলে গেলে কেন? কারণ আমি চাই না আমার জন্য আমার ফ্যামিলির লোকের কিছু হোক। মানে? যে এসব করছে সে চায় আমাকে মারতে। যদি ওখানে থাকি তাহলে হয়তো সে পরিবারের লোকদেরও কিছু করতে পারে, তাই। ওয়েট, এগুলো কেউ করছে মানে? এই সব কিছু কেউ করছে। কে? জানি না, সেটা আমাকেই বের করতে হবে। আচ্ছা নুসরাত, খেয়াল রেখো। তুমি নিজের খেয়াল রেখো। আরেকটা টেনশন ধরাই দিলে। আরে টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এখন রাখি। তারপর রেখে দিলাম। আর পুরো দিক অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনো রকম কিছু ফেললাম না। কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। কি ধরে আগাবো? রাতে বাসায় চলে গেলাম। নুসরাতকে দেখে খাবার খেয়ে শুতে গেলাম। আচ্ছা, তোমার কে শত্রু? এটা যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে? জানি না এখনো। আচ্ছা, এখন ঘুমাও। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
আর কিছু না বলে শুয়ে পড়লাম। মাথায় হাত বুলিয়ে দেওয়ায় অনেক ভালো লাগছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে থানায় যাওয়ার জন্য রুম থেকে বের হলাম। যখনই মেইন দরজা দিয়ে বের হব ঠিক তখনই দেখলাম এটা হবে আমি কখনো ভাবিনি। এটা সেই যে আমাকে মারতে চেয়েছিল। আমি যখনই দরজা দিয়ে বের হব ঠিক তখনই দেখলাম যে এটা হবে আমি কখনো ভাবিনি। শেষমেশ সেই আমাকে মারতে চায়। আমি দেখেও কিছু না বলে থানায় চলে গেলাম। সাইদ, সাইদ, জি স্যার। একটু এদিকে এসো তো। জি স্যার, বলেন। একটু টর্চার রুমে চলো। কেন স্যার, ওইখানে কি? কাজ আছে তাই বললাম, এত কথা বলতে পারবো না। ওকে স্যার, চলেন। কি হলো স্যার, কেমন রাগি রাগি দেখাচ্ছে কেন? তারপর আমি ওকে নিয়ে টর্চার রুমে চলে গেলাম। ওখানে শুধু সাইদকে রেখে বাকি সবাইকে বের করে দিলাম। স্যার কি হলো, সবাইকে বের করে দিলেন কেন? আর কি এমন কাজ? কথা শেষ হওয়ার আগেই ঠাস করে ঠিক ধরেছেন, আমার গালে একটা থাপ্পড় মারলো। কি হয়েছে স্যার, আপনি আমাকে থাপ্পড় মারছেন কেন? এখনো কি আরো নাটক বাকি আছে তোর? মানে নাটক? নাটক করব কেন? আর আপনি আমার গায়ে হাত তুললেন কেন? তুই যদি পুলিশের চাকরিতে না এসে সিনেমায় কাজ করতি তাহলে এতদিনে সুপারস্টার হয়ে যেতি। মানে কি এসবের? চুপ, আর কোনো কথা বলবি না। তোর আসল পরিচয় এখন আমার সামনে চলে এসেছে। আসল পরিচয় মানে? কি ব্যাপার, সব জেনে গেল নাকি স্যার? তোর আসল পরিচয়, তুই তো আমাকে মারতেই এসেছিস তাই না? কি বলছেন স্যার এসব? আমি আপনাকে মারতে আসবো কেন? জাস্ট শাট আপ। তোর নাটক এবার বন্ধ কর। তুই কে এখন আমি সব জানি। আমি কে? তুই তো সেই প্রিন্সিপালের ছেলে তাই না? মানে? যাকে আমি জেলে ঢুকিয়েছি তারই ছেলে তুই। না। এই দেখ, এটা বলে ওকে আমার মোবাইল থেকে একটা রেকর্ড শোনালাম, যেটা আমি দরজায় ওই মানুষটার কথা বলার রেকর্ড করেছিলাম। আরে তুমি টেনশন করো না, বেঁচে গিয়েছে তো কি হয়েছে, আবার চেষ্টা করব। আরে সাইদ, তুমি টেনশন করো না তো, তুমি থানায় তো তার পাশে আছো, ওখানে বসে প্ল্যান করে কি হবে আমি বলছি। আমি আবার কোনো না কোনো প্ল্যান বানিয়ে নিব। তোমার বাবাকে জেলে পাঠানোর শাস্তি সে পাবেই। এতটুকুই রেকর্ড? সেটা শুনে সাইদ আর কিছু বলছে না। কি হলো, এবার তো মিথ্যা বলতে পারবি না? আমি তোকে মারতে চাইছি। তুই তো আমার বাবাকে... চুপ, তোর বাবা কি করেছে তা তুই নিজেই জানিস। জানি। বাবা ছাড়াও তুই আমার আরেকজন আপন মানুষকে মেরেছিস। মেরেছি মানে? রিফাতের কথা মনে আছে? ও আমার নিজের ভাই ছিল। আমার চোখের সামনে তুই একে মেরেছিস। আমি ওর জন্য কিছুই করতে পারি। তাইলে তোর পরিবারের সবাই তো দেখি ক্রিমিনাল, তাহলে তুই পুলিশে ঢুকলি কেমনে? সেটাও বেআইনি পদ্ধতিতে, কিন্তু আমার সব প্ল্যান শেষ হয়ে গেল ওই এর জন্য। তোর বাপ ভাই গেছে, এবার নিজে রেডি হ। তার আগে তুই শেষ হয়ে যাবি। এটা বলেই নিজের কোমর থেকে পিস্তলটা নিয়ে আমার দিকে তাক করে ট্রিগার চাপ দিল, কিন্তু গুলি চললো না। সাহিদ হয়ে একবার ট্রিগারে চাপ দেওয়ার পরও গুলি বের হচ্ছে না। তুই কি ভেবেছিস গুলি আর বেরো হবে না? ওটাতে বুলেট নেই। মানে? যখন তোর সাথে কথা বলছিলাম তখনই তোর পিস্তল বদলে বুলেট ছাড়া পিস্তল দিয়ে দিয়েছি। তোকে তো কিছুই পারবি না। কোমর থেকে আমার পিস্তলটা নিয়ে তোর ভাইয়ের কাছে যেতে না চাইলে চুপচাপ বসে থাক। আর আমার এটা কিন্তু খালি পিস্তল না। তোকে দেখে নিব আমি। সেটা পরে দেখা যাবে। দেখা তো যাবেই। আপাতত তোর সাহায্যকারীকে গ্রেপ্তার করে আনি। চুপ। তারপর ওকে টর্চার রুমে রেখে কাউকে খুলতে মানা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে সুলতানা বল। আমাকে যে হত্যার পেছনে এরকম একজনের হাত থাকতে পারে তা তো কোনোদিনও ভাবিনি। আমারই সহকারী ছদ্মবেশে আমারই
হত্যাকারী। যাই হোক, ওকে থানায় রেখে বাকিদের বলে বাসায় চলে আসলাম, কারণ বাসাতেও আরেকজন আছে যে এর সাথে মিলে আমার ক্ষতি করার চেষ্টা করছে। বাসাতে গিয়ে সুলতানা, সুলতানা, বল। আব্বু আম্মু কোথায়? আম্মু ওপরে আর আব্বু তো অফিসে। আর তুমি আজ তাড়াতাড়ি চলে আসলে যে? এমনি আব্বুকে ফোন দাও আর বলো বাসায় আসতে। কি হয়েছে সেটা তো বলবে। পরে বলবো। করিম চাচা কোথায়? জানি না। করিম চাচাকে ডাকতে ডাকতে বাইরে যেতেই দেখলাম যে সে বাইরে এসে বসে আছে। করিম চাচা, একটু ভেতরে আসো তো। কেন, কি হয়েছে? আরে আসোই, তারপর জানবে। করিম চাচাকে জোর করে ভেতরে নিয়ে আসলাম। এর মাঝে আম্মু নিচে নেমে আসলো। কিরে শাকিল, কি হয়েছে? তুই করিমের সাথে এরকম ব্যবহার করছিস কেন? কারণ চাচা অনেক বড় একজন ছদ্মবেশ। মানে? কেন, চাচা মানেটা বুঝছেন না? কিসের মানে বুঝবি? আরে আম্মু সব বুঝবে। আব্বু আসুক, কিছুক্ষণের মধ্যেই আব্বু চলে আসলো। কিরে শাকিল, কি হয়েছে? আব্বু, এই করিম চাচা আমাদের বাসায় কখন থেকে কাজ করছে? তুই আমেরিকা চলে যাওয়ার কিছুদিন পরই। ও তাই নাকি? কেন, কি করেছে? কি চাচা, তুমি বলবে নাকি আমি বলবো? করিম চাচা চুপ করেই আছে। কিরে করিম, কি হয়েছে? আমি বলি, এতদিন যে আমার উপর কয়েকবার হামলা হয়েছে তার মাঝে এই করিম চাচাও যুক্ত আছে। মানে কি বলছিস তুই? আমি আজকেই জানতে পারলাম। আজ যখন বাইরে বের হচ্ছিলাম তখন ওনার কথা আমি শুনেছিলাম। বাসাতে আমার সাথে যা কিছু ঘটেছে সবকিছুর পেছনে এনারই হাত। মানে কিরে করিম, এসব কি সত্যি? স্যার, আমাকে মাফ করে দিন। মাফ তো পরে, আগে বললেন না কেন করেছেন এইসব? আসলে ওই সাইদ আমাকে অনেক টাকা লোভ দেখায়, তাই আমি এগুলো করতে রাজি হই। ও, তার মানে আমার সব ধারণাই সত্যি। কিন্তু বাইরে যেসব হয় ওগুলোর সাথে আমার কোনো হাত নাই, আমাকে মাফ করে দেন। আরে তোকে কিভাবে মাফ করব? তুই তো নিমক হারাম। তুই আমাদের ক্ষতি করতে চাইলি কিছু টাকার লোভে পড়ে। চুপ করে আছো? তা তো করবই, কিন্তু চাচা তোমার আসল পরিচয়টা একটু বলবে? আসল পরিচয় মানে? ও শুধু টাকার জন্য আমাকে মারতে চায়নি, অন্য একটা কারণও আছে। কি কারণ? আব্বু, তোমার সৎ ভাইয়ের কথা মনে আছে, যাদের ছোটবেলায় রেখে বাসা থেকে পালিয়ে এখানে এসেছিলে? কখনোই বলতে পারবো না। তোমার সৎ ভাইদের মধ্যে এই করিমও একজন। কি বলছিস তুই এসব? আমি ঠিকই বলছি। আর আমাকে মেরে ফেললে তো আর বাধা দেওয়ার কেউই নাই। আমাকে আগেই মেরে ফেলতে চেয়েছিল। করিম চাচা ওরফে লোকমান, উনি এসেছেনই আমার বাবার সম্পত্তি হাতিয়ে নিতে। সুযোগ করতে পারেননি, তাই এতদিন চুপ ছিলেন। আর যেই সাইদের সাথে যুক্ত হলো অমনি ওনার সুযোগ হয়ে গেল। তোদের অত্যাচারের কারণে আমি এখানে পালিয়ে এসে এত কষ্ট করছি, আর তুই এখানে এসেও আমার ক্ষতি করতে চাইলি? ঠিক ওই সৎ কখনো আপন হয় না। তোর ক্ষতি চাইছি? তুই এত টাকা নিয়ে বসে থাকবি আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? এখন আর দেখতে হবে না তোদের, দুইজনকেই জেলের ভাত খাইতে হবে। তখন জেল থেকেই দেখিস। তারপর কিছু কনস্টেবল ডেকে ওকে থানায় পাঠিয়ে দিলাম। আর কয়েকদিন ভেতরে একদম সব প্রমাণ জোগাড় করে ওদের দুজনকেই জেলে ঢোকালাম। তার কয়েকদিন পর আজ সকালে অনেক তাড়াতাড়ি উঠে দেখি সুলতানা এখনো শুয়ে আছে, তাও আমার বুকের উপর। এটা এখন ওর আর আমার দুইজনেরই অভ্যাস হয়ে গেছে। ওর মুখের দিকে তাকালাম, ঘুমের মধ্যে কি নিষ্পাপ লাগছে। ওর গোলাপি ঠোঁটের ভেতর যেন আমি হারিয়ে গেলাম। নিজের অজান্তেই 4 ঠোঁট এক করে নিলাম। কিন্তু এ কি, সুলতানা দেখি সাড়া দিচ্ছে, তার মানে ও জেগে আছে। এই, তুমি জেগে আছো? কেন? তোমার তো আমাকে মানতে অনেক সময় লাগবে বলেছিলে। কি শেষ? তুমি এই অভিনয়টা কেন করলে? জেগে থেকে চোখ বন্ধ করে রেখেছিলে কেন? দেখতে চাইছিল তুমি কি করো। আচ্ছা, আজ ওয়েদারটা অনেক ভালো, চলো কোথাও ঘুরতে যাই। তোমার কাজ। আরে ছুটি নিয়ে নেব। আচ্ছা, যাব। ওই ভাবি, কি হলো? আজ তোমার উঠতে দেরি হচ্ছে কেন? ননদজি, তোমাকে তোমার ভাইয়া ধরে রেখেছে।
কি বলো, পাষাণটার মন গলেছে? হ্যাঁ, আর আজ আবার ঘুরতে যাব। আরে বাস, ভাইয়া আমাকে সহ নিয়ে যাবে? না, শুধু আমরা দুইজন। বউকে পেয়ে আমাকে ছেড়ে দিলি? আচ্ছা ভালো। হুম।